হ্যালো আপুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম পারো প্যাচালি তরন্ডার নতুন একটা এপিসোড নিয়ে। আমাকে তো অনেকে থ্রেড দিচ্ছ, কোথায় তুমি, তোমার জন্য ওয়েট করতেছি। তাদেরকে তো আমি বলে বোঝাতে পারছি না যে এর ভিতরে আমি একটা 12 প্যাচাল শ্যুট করছিলাম। এর ভিতরে আমি একটা মেকআপ টিউটোরিয়াল শ্যুট করেছিলাম। যারা যারা আমাকে ফেসবুকে ফলো করো, আমি তাদের সাথে শেয়ারও করেছিলাম স্টোরিতে। বাট আমার মেমোরি কার্ড আমার পিসিতে আর সাপোর্ট করতেছিল না। আমি সেদিন ভিডিও শ্যুট করার আগে কী জানি মনে হয়েছিল, আমি ভাবলাম অনেক দিন হয়ে গেছে, মেমোরি কার্ডটা একটু ফরম্যাট দিই। আমি জানি না, মেমোরি কার্ডটা ফরম্যাট দেওয়ার পর আমি ভিডিওটা শ্যুট করছি ক্যামেরাতে। আমি আমার ভিডিও দেখতে পাচ্ছিলাম, কিন্তু পিসির ভিতরে দেওয়ার পর থেকে মানে এটার কোনো মতেই আমার পিসির ভিতরে ঢুকতেছে না। আমি দেখতে পাচ্ছি 175 জিবি আমার মেমোরি কার্ডের ভিতরে আসছে। তার মানে আমি 175 জিবি পক করছি, চিন্তা করতে পারো। এরপর বিভিন্ন দোকানে নিয়ে যে আমি ঘোরাঘুরি করছি, ওনারা বলছে যে এটা রিকভারি করানো সম্ভব না, আমার মেমোরি কার্ডটা আবার ফরম্যাট দিতে হবে। সো আমি এটাকে আর না পারতে আবার ফরম্যাট দিই এবং আবার এই যে এখন ভিডিও করতেছি, আমি আবার চেক করে নিচ্ছি যে এটা কাজ করতেছে কিনা। আমি পরে দেখলাম যে না, এটা কাজ করতেছে। বাট তখন এটার কী হয়েছিল, আর আমার ব্রেনের কী হয়েছিল, আমি কী মনে করে সেদিন ক্যামেরাতে শ্যুট করতে গেলাম মোবাইলে না করে। হ্যাঁ, সো আমার মাঝখান দিয়ে 2টা সপ্তাহ গেল, আমার এত পরিশ্রম গেল। এর ভিতরে আমার বাসার মেডও নাই, উনি দেশের বাড়িতে গেছিলেন। আমার যে অ্যাসিস্ট্যান্ট যে আমাকে হেল্প আউট করে বিভিন্ন কাজে, সেও নাই, তার এখন এক্সাম। সব মিলিয়ে আমি রীতিমতো একটা অসহায় অবস্থা। আমাকে সবাই বলে, হয়েছে না আপু, তোমার কাজ হচ্ছে ফাঁকিবাজি মারা, ভিডিও না করা। আর ভিডিওটা শুরু করার আগে যেটা না বললি না, আজকের 12 প্যাচালকে নন স্পন্সর করছে, মানে আমি জোর জবস্তি করে স্পন্সর করাচ্ছি আমার বন্ধু সাগাজাবাই সাজেদের নতুন অ্যাস্থেটিক স্যালনকে, যার নাম হচ্ছে সাগাজা অ্যাস্থেটিক স্যালন। যারা যারা জানো না তাদেরকে যেটা জানাতে চাই, আমার বন্ধু দি সাগাজাবাই সাজেদ, ও আজকের ভিডিওতে থাকলে অনেক ভালো হতো, যেহেতু রাত 2টার না 3টার দিকে এখন ভিডিও শ্যুট করতেছি, ও থাকবে না আমার বাসায়, এটাই স্বাভাবিক। ও নতুন একটা সেলুন ওপেন করেছে, এটা হচ্ছে ওয়াডিতে। সো যারা যারা আমার মতো একদম রাস্তাঘাট ছিল না, ওদের জন্য আমি সাজেদকে রিকোয়েস্ট করছিলাম, প্লিজ আমাকে একটা ভিডিও বানাই দে, আমি তাহলে পাশ থেকে আপু অ্যান্ড ভাইয়াদেরকে দেখাতে পারবো যে তোর সেলনটা অ্যাকচুয়ালি কোথায়। সো তোমরা চাইলে দেখে নিতে পারো, ওয়ারিতে রোজ ভ্যালি শপিং মলটা আছে, এটা 2 তলাতে, ঠিক আছে? তোমরা ওখানে চলে যাবা রাইট নাও। যেহেতু এটা ওর নতুন সেলন, এই কারণে এখানে কিন্তু অনেক অফার রয়েছে। ফ্রেডি যারা যারা এখন পর্যন্ত সাগাজাবাই সাজেদের সেলনে চলে গেছো, তাদের সাথে কিন্তু অলরেডি আমার দেখা হয়ে গেছে। সো ভবিষ্যতে তোমরা যারা যারা সাজেদের সেলনে যাবা, তাদের সাথেও আমার হয়তো বা দেখা হয়ে যেতে পারে। বাট সাজেদের সেলনে গিয়ে আমি অলরেডি হাইড্রোফেশিয়াল নিয়ে ফেলেছি, যে সার্ভিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি অলরেডি মাইক্রোনিডলিং করিয়েছিলাম, গত 12 প্যাচালে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটা কিন্তু তোমার স্কিন টেক্সচার সুন্দর করতে সাহায্য করে, পিম্পল কন্ট্রোল করতে হেল্প করে। যাদের পোর্স অনেক বড় বড়, তুমি যদি 3টা 4টা সেট নাও, এটা সাজেদ তোমার স্কিন দেখে বলে দিতে পারবে যে তোমার স্কিন অনুযায়ী কয়টা সেট আপ নেওয়া দরকার। এটা কিন্তু আস্তে আস্তে পোর টাইটেনিং করতে সাহায্য করে, পোর ছোট হয়ে আসতে সাহায্য করে। এটার আরও অনেক গুণাবলী আছে। এটা তোমার স্কিনের কোলাজিন প্রডিউস করতে সাহায্য করে, যেটা তোমার স্কিনের রিঙ্কেল দূর করতে সাহায্য করে, আরও অনেক কিছু। তার সাথে সাথে যেটা না বললি না, যখন তুমি সাগাজাবাই সাজেদের অ্যাস্থেটিক স্যালন সেন্টারে ঢুকবে, সেখানে কিন্তু সাজেদের ছোটো বোনের একটা পপ আপ স্টোরও আছে। পিওর গ্রেসে একটি পপ আপ স্টোর, যেখানে তোমরা অনেক রিজনেবল প্রাইসে অনেক টাইপের হিজাব এবং খুব সুন্দর সুন্দর কিউট জুয়েলারিস পেয়ে যাচ্ছ। অনেক টাইপের রিং এবং হিজাবের জুয়েলারিস, পিনস, অনেক টাইপের আরও অ্যাক্সেসরিজ পেয়ে যাবে। অবশ্যই যারা হিজাব পরো, পিওর গ্রেসের পেজটাকে চেক আউট করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে ওদের পাশে থাকতে ভুলবে না। আর ভিডিওটা শুরু করার আগে আরেকটা ইনফরমেশন আমি আমার আপুদেরকে দিতে চাই। আমি জানি ছেলেদের কোনো মাথা ব্যথা নাই, বাট মেয়েদের আছে। সেটা হচ্ছে, আপু তুমি ঠোঁটে কী ব্যবহার করছো?
কারণ রিসেন্টলি আমি যখনই আমার ঠোঁটে এই লিপ টিনটা ব্যবহার করি তখনই সবাই এই কমেন্টটা করতেছো। এটা আমি প্রায় কয়েক মাস ধরে ব্যবহার করতেছি, বাট যেহেতু এটা স্কিন আর্টিস্টের পেজে এতদিন ধরে অ্যাভেলেবেল আমি করাতে পারছিলাম না, তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছিলাম না। রাইট নাও এটা স্কিন আর্টিস্টের পেজে অ্যাভেলেবেল আছে, তো আমি ভাবলাম আমার পেটে আমি এটা ধরে রাখতে পারবো না, আমি তোমাদেরকে জানাই। এটা হচ্ছে রোম্যান্ডের ফিক কালার। মানে এটা যে এত সুন্দর কালার, আমি মনে হয় না এই লাইট এটা জাস্টিস করতেছে। আমি পাশ থেকে একটা ভিডিও দিয়ে দিব। মানে উফ, এটা অল টাইপ স্কিনের আপুদের এত সুন্দর লাগবে। মানে লাল কখনো এত সুন্দর মার্জিত লাল হতে পারে আমার জানা ছিল না। থাক, আমি আর বেশি কথা না বলি, সবাই আমার উপর রাগ করতে থাকবে। পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো এটা কত সুন্দর লাল। তো চলো দেই না করে শুরু করে দিই আজকের 12 প্যাচাল। এই আমি তো কবি হয়ে গেলাম। আজকে তোমাদের সাথে একটা ট্রু ক্রাইম বেস্ট স্টোরি শেয়ার করতে যাচ্ছি, আর এটা ঘটে গেছে জাপানে। যাকে নিয়ে আজকে আমাদের 12 প্যাচাল, তার নাম হচ্ছে জোজি ইবারা। তার জন্ম হচ্ছে 1952 সালের অগস্ট মাসের 10 তারিখে। বাট সে কিন্তু জাপানিজ না, মানে তার বাবা মা বেসিক্যালি হচ্ছে কোরিয়ান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা কোরিয়া থেকে জাপানে চলে আসে, যে কারণে সে জন্মসূত্রে জাপানিজ, বাট তার বাবা মা অ্যাকচুয়ালি কোরিয়ান। তার অ্যাকচুয়াল নাম হচ্ছে কিম সুং জং, বাট যখন সে বড় হয় তার নামটা যেহেতু একটু কোরিয়ান, তো তাকে আরো বেশি জাপানিজ লাগানোর জন্য সে তার নামটাকে চেঞ্জ করে বানিয়ে দেয় জোজি ইবারা। যেহেতু অ্যাজ এ ক্রিমিনাল হিসাবে তাকে সবাই জোজি ইবারা হিসাবেই জানে, আর যেহেতু এটা ট্রু ক্রাইম বেস্ট স্টোরি, তো আজকে আমরা তাকে জোজি ইবারা নামেই ডাকবো। তো এই জোজি ইবারার যখন জন্ম হয়ে গেছে, অলরেডি তার বাবা মা মাল্টি মিলিনিয়ার। এখন অনেকে চিন্তা করতে পারবো, ওয়েট এ মিনিট, মানে তার বাবা মা ধরা যায় 1945 সালের দিকে জাপানের দিকে আসছে, আর জোজি ইবারা জন্ম হচ্ছে 1952 সাল। মাত্র কয়েক বছরের ভিতরে তারা জাপানে $1 মিলিয়ন মালিক কিভাবে হলো? যতদূর জানা যায় যে তার বাবা মার ওখানকার গ্যাংস্টার অথবা বলতে পারো অনেক মাফিয়াদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, এবং সে হচ্ছে পুচিঙ্কো মেশিনের বিজনেস করতো। এটা হচ্ছে জুয়া খেলার এক ধরনের গেম মেশিন, আর এগুলোর সাথে মানি লন্ডারিং বিজনেসের সাথেও সে জড়িত ছিল। তো যে কারণে সে রাতারাতি অনেক বড় লোক হয়ে যায়। তো যখন উনি এত বড় লোক হয়ে গেছে, এই লোকটার একমাত্র এখন লক্ষ্য হচ্ছে কিভাবে তার ছেলেকে পারফেক্ট বানানো যাবে। যখন জোজি ইবারা জন্মগ্রহণ করে, মানে এরপর থেকে তার ফোকাস হচ্ছে তার ছেলেকে একদম পারফেক্ট বানানো। যখন জোজি ইবারার মাত্র 6 বছর বয়স, তখন মানে ওরা যে সিটিতে বসবাস করতো ওটা হচ্ছে জাপানের ওসাকা সিটি, সেখানের বেস্ট স্কুলে তাকে ভর্তি করায়। বছরে জোজি ইবারা যখন স্কুলে যাওয়া শুরু করে, তখনই তার বাবা তার জন্য 3-4টা টিচার রেখে দিছে, তাকে বিভিন্ন সাবজেক্টে পড়ানোর জন্য, 3-4টা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বাজানো শেখার জন্য, যেন কোনো দিকেই তার ছেলে পিছিয়ে না থাকে। এরকম করতে করতে জোজি এবার 15 বছর বয়স হয়ে যায়। এরপর ওর বাবা ডিসাইড করে, না, ওসাকার বেস্ট স্কুলে পড়লে আমার ছেলেকে চলবে না, আমার ছেলেকে আমি জাপানের বেস্ট স্কুলে পড়াবো। আর তখনকার সময়ের জাপানের বেস্ট স্কুলের নাম ছিল ইয়োকোহামা প্রেপ স্কুল। ইয়োকোহামা প্রেপ স্কুল যেহেতু হচ্ছে সাউথ টোকিও থেকে ওসাকা ভালোই দূরে, সো রেগুলার 15 বছরের একটা ছেলের এখান থেকে আসা যাওয়া করে পড়াশোনা করা সম্ভব না। জোজির বাবা চিন্তা করতে থাকে যে আমার ছেলেকে কিভাবে আমি এই স্কুলে পড়াশোনা করাবো। তো এরপর তার মাথায় একটা চিন্তা আসে যে কেন না আমার ছেলেকে টোকিওতেই একটা মেনশন কিনে দিই, আমার ছেলে এই বাসায় থাকবে এবং এখানে থেকেই পড়াশোনা করবে। তো উনি যেটা করেন, ওনার ছেলেকে ওখানে একটা বিশাল বড় বাংলো বাড়ি পারচেস করে দেন, আর সেখানে একলা কিছু তার সার্ভেন্টকে দিয়ে তার ছেলেকে রেখে দেন, এবং তার ছেলেকে সেখানে রেখে তিনি পড়াশোনা করানো শুরু করায় দেন। মাত্র 15 বছর ছেলে সেখানে কয়েকজন সার্ভেন্টকে নিয়ে সেখানে থাকা স্টার্ট করে, এবং সেখানে সে পড়াশোনা করা স্টার্ট করে দেয়। একবারও তিনি চিন্তা করেন না তার ছেলের সেখানে থাকতে সমস্যা হবে কিনা, সে তার বাবা মাকে মিস করবে কিনা। উনি চিন্তা করতে থাকেন একটা ভালো স্কুলে পড়ানোর জন্য আমার ছেলের যা যা স্যাক্রিফাইস করতে হবে সে করবে, কারণ উনি মনে করেন এটাই ওনার ছেলের জন্য বেস্ট। তো এভাবে করতে করতে ছেলের বয়স যখন 17 হয়, হঠাৎ করে জোজি ইবারার বাবা মারা যায়। এখন কেউ জানে না যে উনি কীভাবে মারা যায়। তখন জোজি ইবারার বাবার বয়স ছিল মাত্র 44 বছর। মানে যতদূর জানা যায়
জোজি ইবারার বাবাকে সম্ভবত করা হয়েছে, যেহেতু তখনকার সময় তার বাবা বিভিন্ন গ্যাংস্টার মাফিয়াদের সাথে কাজ করত। মেবি তাদের সাথে এই মানি লন্ডারিং বিজনেস করতে যে কিছু একটা সমস্যা হয়েছিল, যে কারণে তাকে করে ফেলা হয়েছিল। এখন পর্যন্ত জাপানে এটা হচ্ছে একটা আনসলভ মিস্ট্রি। কেউ জানে না জোজি ইবারার বাবা অ্যাকচুয়ালি কিভাবে মারা গেছেন। বাবার মৃত্যুর সাথে সাথে, যেহেতু সে একমাত্র সন্তান, তার বাবার সবকিছুর সম্পত্তির মালিক জোজি ইবারা হয়ে যায়। 17 বছরের একটা ছেলে হয়ে যায় রাতারাতি মিলিনিয়ার। তখন তার বাবার সম্পত্তির মানে অ্যাপ্রক্সিমেটলি ছিল, মানে যদি আমি আমেরিকান ডলারে কাউন্ট করি সেটা হচ্ছে $20 মিলিয়ন। মানে চিন্তা করে দেখো, এটা 70s স্টোরি। তখনকার সময় 17 বছর একটা ছেলে $20 মিলিয়ন মালিক। তো সে বছরই সে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, যে ইউনিভার্সিটির নাম হচ্ছে প্রেস্টিজিয়াস কিউ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর জোজি ইবারা ল অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করা স্টার্ট করে। তার পকেট ভর্তি টাকা থাকলেও যেটা তার কেনার সামর্থ্য ছিল না সেটা হচ্ছে বন্ধু। এর রিজন, ছোটবেলা থেকে তার কারোর সাথেই সেরকম ফ্রেন্ডশিপ ছিল না। সে কখনো কেন ফ্রেন্ড বানাতে পারেনি এটা অ্যাকচুয়ালি জানা যায় নাই। সে ভেবেছিল হয়তো বা ভার্সিটিতে গেলে তার নিত্য নতুন অনেক ফ্রেন্ড সে তৈরি করতে পারবে, বাট এখানে এসেও সে ফ্রেন্ড বানাতে সক্ষম হয় নাই। এই জিনিসটা নিয়ে সে অনেক ফ্রাস্ট্রেটেড থাকে। সে যেটা মনে করতে থাকে, মেবি তার নাম হচ্ছে তার প্রবলেম। ভার্সিটি পর্যন্ত তার নাম ছিল কিম সুং জং। সে মনে করতে থাকে আমার নামটা যেহেতু কোরিয়ান, তাই হয়তো আমার সাথে কেউ মিশতে চায় না। তো ভার্সিটি ওঠার পর সে লিগালি তার নাম চেঞ্জ করে জোজি ইবারা রাখে। মনে করে এই নামটা শুনলে হয়তো বা আমার সাথে মানুষ ফ্রেন্ডশিপ করতে যাবে। তো নামটা চেঞ্জ করে ফেলে সে। নামটা চেঞ্জ করার পরও তার ফ্রেন্ড হয় না। জোজি ইবারার হাইট ছিল 5 ফুট 5। এটা নিয়ে তার ভিতরে অনেক ইনসিকিউরিটি কাজ করতো। ও মনে করতে থাকে হয়তো বা আমার হাইট যদি বাড়ে, আমার বডি যদি একটু বাড়ে, এতে মনে হয় মানুষরা মোর অ্যাট্রাকটিভ ফিল করবে। সো মেবি আমাকে মেয়েরাও পছন্দ করবে, ছেলেদের ভিতরে আমি মোর অ্যাকসেপ্টেন্স পাবো। তো ও যেটা করে, বিভিন্ন টাইপের ভিটামিনস খাওয়া শুরু করে। ভিটামিনসে কোনো কাজ দেয় না। এরপরেও চিন্তা করে আমি তাহলে বিভিন্ন টাইপের স্টেরয়েড টাইপের কিছু জিনিস নেওয়া শুরু করি। তো সেগুলোও সে নেওয়া স্টার্ট করে লম্বা হওয়ার জন্য। বাট সেটা নেওয়ার ফলেও সে দেখে যে সে আর যাই হোক লম্বা হচ্ছে না। তো এই জিনিসটা নিয়ে যখন ওর ইনসিকিউরিটি একদমই কাটতেছিল না, এরপরে সে প্ল্যাটফর্ম হিলস টাইপের জুতা পরা স্টার্ট করে। তো এটা পরে কিছুদিন সে চলতে থাকে, এতেও তার ইনসিকিউরিটি কমে না। এরপরে চিন্তা করে ইউ নো হোয়াট, ওর কাছে তো অনেক টাকা, আমি কেন না আইলিড সার্জারি করাই। বিকজ আমার মনে হয় আমার মুখের যে ফেশিয়াল স্ট্রাকচার এটা মোর কোরিয়ান। আমি যদি আমার চোখটাকে একটু বড় করি আর একটু আমার চোখটা দেখতে বড় বড় হয়, আমাকে মোর জাপানিজ লাগবে। বাট ব্রাদার, তোমার রক্তে রক্তে যে কোরিয়ান আছে, তুমি কিন্তু এটা দিয়ে প্রমাণ করে দিলে। মানে এটা 1900 মানে হচ্ছে কত 73, ও যখন ভার্সিটিতে পড়তো এটা ছিল 1973 সাল। তখনও সে মনে করেছে যে অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য তার মানে সার্জারি করতে হবে। এটা কিন্তু জাপানিজ থেকে মোর কোরিয়ান থিং। ও কিন্তু প্রমাণ করাই দিল, যতই ওর জাপানে জন্ম হোক, ওর রক্তে রক্তে কোরিয়ান রক্ত মিশে আছে। সরি বাট এটা কিন্তু একদম সত্যি কথা। তো যেটা হয়, ও এর ভিতরে আইলিড সার্জারি করে ফেলে। বাট আইলিড সার্জারি করানোর পরও ও দেখে না ও গার্লফ্রেন্ড পায়, না ও কোনো বন্ধু বানাতে পারে। এই জিনিসগুলো নিয়ে জোজি ইবারা অনেক ফ্রাস্ট্রেশনে পড়ে যায় যে কোনো মতেই ও কোনো ফ্রেন্ড বানাতে পারছে না। জোজি ইবারা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে 1974 সালের দিকে, তখন সে ডিসাইড করতে পারে না অ্যাকচুয়ালি সে লাইফে কী করতে চায়। তখন সে ডিসাইড করে, যেহেতু তার অঢেল টাকা আছে, কেননা কিছুদিন সে ট্রাভেলিং করে। তাই প্রথমে সে কিছুদিন সুইডেনে ঘোরাঘুরি করে, এরপরে কিছুদিন সে ইউএসএতেও ঘোরাঘুরি করে। এরপরে যখন তার mid-20s সে আবার জাপানে ব্যাক করে। জাপানে ব্যাক করার পরে সে চিন্তা করে সে প্রপার্টিতে ইনভেস্ট করতে চায়, কারণ সে যেটা দেখে যদি এখন সে প্রপার্টিতে ইনভেস্ট করে, ফিউচারে এখান থেকে সে অনেক টাকা ইনকাম করতে পারবে। তো সে অনেক জায়গায় জাপানি প্রপার্টিজ পারচেস করে রাখে। এটা হচ্ছে 70s এর কথা। আর
আর্লি 80s দিকে জাপানের ইকোনমি ছিল বুমিং টাইম। সো লেট 70s ও যখন কম দামে এই প্রপার্টিসগুলো পারচেস করছিল, আর আর্লি 80s যখন মানে জাপানের ইকোনমি অনেক বেড়ে যায়, জাপানের প্রত্যেকটা প্রপার্টিসে যখন অনেক দাম বেড়ে যায়, তখন সে এই জমিগুলা বিক্রি করা স্টার্ট করে। এই সময় বলতে পারো ও অনেক টাকা ইনকাম করতে থাকে। সো রাতারাতি ও বলতে পারো আরো অনেক টাকার মালিক হতে থাকে। সো এই প্রপার্টিজ বিজনেস করার সময় ওর আরো অনেক মিলেনিয়ারদের সাথে পরিচয় হতে থাকে। সো এইসব মিলেনিয়ারদের সাথে যখন ওর পরিচয় হয়, তখন বলতে পারো আরো অনেক বিজনেস মিটিংগুলো ওর অ্যাটেন্ড করা লাগে। তো হোল নিউ ওয়ার্ল্ড ওর সামনে খুলে যায়। তো ওরা তো দেখা যায় অন্যান্য নর্মাল আর 10 জন মানুষের মতো মিটিং করতে বসে না, ওদের হাই ক্লাস মানুষদের হাই ক্লাস মিটিং হয়। তো এইসব মিটিং আর এইসব পার্টি যখন জোজি ইবারা অ্যাটেন্ড করতে থাকে, সেখানে যে ও অনেক নতুন নতুন জিনিসের সাথে ইন্ট্রোডিউস হয়, যেমন ওপেনলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ওরা করতেছে, ওপেনলি উত্তেজিতমূলক পাউডার খাচ্ছে, উত্তেজিতমূলক ড্রিঙ্কস করছে, যেগুলো জোজি ইবারা আগে করে নাই। এরকম লাইফস্টাইল দেখে ওর গেছে মাথা নষ্ট হইয়া। মানে এখন টাকা ইনকাম করা ওর জীবনের মেন লক্ষ্য না, ওর মেন লক্ষ্য হচ্ছে এইরকম লাইফস্টাইল লিড করা। এখন ওর কাজ হচ্ছে মানে এরকম মানে লাভিশ লাইফস্টাইলে টাকা উড়ানো। ও যেটা দেখে মানে যারা বেশি শো অফ করে মানুষ তাদেরকে বেশি পাত্তা দেয়। ও যেটা করে, তখনকার সময় যত নামি দামি ব্র্যান্ডের গাড়ি ছিল, 4-5টা এরকম নামি দামি ব্র্যান্ডের সব গাড়ি সে পারচেস করে। ওর বাবা যে বাংলোটা ওকে কিনে দিয়ে গেছিল সাউথ টোকিওতে, ও তো ওই বাসাতেই থাকতো। ছোটবেলায় জোজিকে যে ওই সাউথ টোকিওর মেনশনে ওকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এরপর থেকে ও ওর প্যারেন্টসের সাথে আর থাকেনি। রাইট নাও জোজি যেটা করে, ওর সাউথ টোকিওর মেনশনের সামনে ওর নামি দামি ব্র্যান্ডের সব গাড়িগুলাকে ও পার্কিং করা রাখে। প্রতি রাত্রেবেলা ও এক এক দিন এক এক ব্র্যান্ডের গাড়ি নিয়ে এসব পার্টি অ্যাটেন্ড করে, এবং যেই মেয়েকে ভালো লাগে অথবা যেসব মেয়েকে ভালো লাগে এইসব মেয়েদের উপরে ও জাস্ট টাকার বৃষ্টি বর্ষণ করে, শো অফ করে, এদের সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে, মাস্তি করে, দেন রাত শেষে বাসায় ফেরত আসে। টাকা দিয়ে তো ও সব কিছুই পারচেস করতে পেরেছে, বাট যেটা ও পারচেস করতে পারে নাই সেটা হলো মানুষের ফ্রেন্ডশিপ। সে যে ছোটবেলা থেকে সে একা, এখনো কিন্তু সে একা। এখন পর্যন্ত ও কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে পারে নাই। বাসায় এখন শুধু ওর একটাই বন্ধু, সেটা হচ্ছে ওর একটা পেট, সেটা হচ্ছে ওর একটা ডগ। ওর পেটটার নাম হচ্ছে আইরিন। ওকে সে এতটাই ভালোবাসে, ওর বাসার সামনে ও একটা বিশাল বড় স্ট্যাচু বানায় রাখছে। এই হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড। সো সারাদিন ও আইরিনের সাথে কাটায়, আর রাত্রেবেলা পছন্দের একটা গাড়ি নিয়ে ও নাইট ক্লাবে চলে যায়। এই হচ্ছে ওর লাইফস্টাইল। এভাবে দেখতে দেখতে চলে আসে 1990 সাল। আর 1990 সালে এসে জাপানের ইকোনমিজের ডাউনফল আসতে থাকে। আর যেহেতু জোজি ইবারার বিজনেস ছিল প্রপার্টিজ নিয়ে, তো ওর বিজনেস ওইটার সাথে সাথে ডাউনফলে যেতে থাকে, যে কারণে এক মুহূর্তে জোজি ইবারার বিজনেসে লস খায় $10 মিলিয়ন। আর এটার কারণে ও অনেক ডিপ্রেশনে চলে যায়। এখন সে গ্যাম্বলিং করে না কোনো কিছু করে এই ব্যাপারে জানা যায় না, বাট সামহাও একজন তার থেকে প্রায় $35 মিলিয়ন পায়। আর সেই লোকটা ওকে রীতিমতো শাসাতে থাকে যে একদিনের ভিতরে তাকে যদি $35 মিলিয়ন না দেওয়া হয়, তাকে তাহলে সে করে দিবে। এখন সে একদিনে $35 মিলিয়ন কোথায় পাবে, যেখানে সে অলরেডি $10 মিলিয়ন বিজনেসে লসে রয়েছে। না পারতে সে তার মায়ের কাছে যায়। এরপর তার মাকে যেয়ে বলে যে মা, আমি অনেক বিপদে পড়েছি, প্লিজ তুমি আমাকে হেল্প করো। চিন্তা করো তার ফ্যামিলি কি লেভেলের বড় লোক। তার মা ওই মুহূর্তে তাকে ক্যাশ $35 মিলিয়ন দিয়ে বলে, যাও ঝামেলাটা মিটিয়ে নাও। মানে কি পরিমাণে বড়লোক হলে বাসায় ক্যাশ $35 মিলিয়ন থাকে। তো
এই ঝামেলাটা মিটিয়ে ফেলে। বাট সমস্যাটা যেটা হয়, মানে বাহ্যিক দিক দিয়ে দেখতে তো স্টিল নাও জোজি ইবারা বড়লোক ছিল, বাট ভিতর দিয়ে সে মাকাল ফলের মতো হয়ে গেছে। মানে তার আলিশান বাড়ি আছে, সামনে তার 4-5টা নামি দামি ব্র্যান্ডের গাড়ি পড়ে আছে, বাট এই গাড়িগুলোকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য যে তেল আর ডিজেল ভরতে হবে, তেলগুলো কিনারও টাকা তার নাই। এই বাড়িটাকে মেনটেনেন্স করার মতো পয়সাও তার পকেটে নাই। সে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এখন এই বাড়িটা মেনটেনেন্স করার মতো টাকা সে কোথায় পাবে? তাই না পারতে বাধ্য হয়ে তাকে মাফিয়াদের সাথে হাত মিলাতে হয় এবং মানি লন্ডারিং এর বিজনেসে তাকে হাত মেলাতে হয়। এখন কথা হচ্ছে, এটা তো হচ্ছে তার বাহ্যিক জোজি ইবারা লাইফস্টাইল। ভিতরে ভিতরে কিন্তু জোজি ইবারা একেবারে অন্যরকম মানুষ ছিল। মানে যখন জোজি ইবারা টিনেজার ছিল তখন থেকেই সে কিন্তু খুবই ওয়ামেনাইজার পার্সন ছিল। সে মেয়েদেরকে একদমই দেখতে পারত না, সে মেয়েদেরকে খুবই নিচু করে দেখত। তার কাছে মেয়ে ছিল মানে এমন একটা বস্তু, মানে মেয়েরা জাস্ট সুন্দর সুন্দর হবে আর এদেরকে দিয়ে জাস্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করানো যাবে, এর থেকে বেশি কিছু না ওর জন্য। এর থেকে মেয়েরা মানে কিছু পাওয়ার যোগ্যই না। যেহেতু ছোটবেলা থেকে জোজি ইবারার কোনো ফ্রেন্ড ছিল না, ওর এই মনের ভাব প্রকাশও কার সাথে করবে, এগুলো ও ডায়েরিতে লিখে রাখতো। 15 বছরের একটা ছেলের ডায়েরিতে এসব পাওয়া গেছে, চিন্তা করো। ও এগুলা সবকিছু ডায়েরিতে ইলাবরেটলি লিখে রাখতো এবং ও লিখতো যদি ও হাতের কাছে কোনো মেয়েকে পায় ও কিভাবে রিভেঞ্জ নিবে, এগুলো ইলাবরেটলি লিখে রাখতো। যখন ওর বয়স 20 বছর তখন সে একবার এটাও লেখে যে ওর কোনো কনসিয়াস ওমেনের সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে ভালো লাগে না, ওর আনকনসিয়াস ওমেন চাই। আমার বিশ্বাস হচ্ছে না যে আমি 12 প্যাচালে তোমাদের সাথে এগুলো শেয়ার করতেছি, সরি। আর এই 12 প্যাচালটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে যেটা জানি যে এটা জাপানের জন্য নতুন কিছু না। মানে ওখানে একটা ফ্যাটিশ আছে যাদের এগুলো ভালো লাগে, যেখানে এরকম মানুষ পাওয়া যায় যারা অর্থের বিনিময়ে আনকনসিয়াস শাস্তে রাজি থাকে। তারপর তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবা। সরি আমি এই টাইপের কথাবার্তা বলতেছি, আমি এক্সট্রিমলি সরি। তো যাই হোক, এরকম করতে করতে জোজি ইবারা পড়াশোনা শেষ করে বিদেশ থেকে ঘুরে আসে। এরপর সে বিজনেস স্টার্ট করে। তারপরে যখন এই ল্যাভিশ লাইফস্টাইল সে দেখে, এরপরে বিভিন্ন টাইপের পার্টিসে যায়। এখানে যেই প্রথমবারের মতো সে একটা মেয়েকে একটা পার্টিতে টার্গেট করে, তার এই মেয়েটাকে ভালো লাগে। তো এই মেয়েটাকে ভালো লাগার পর, ভালো লাগা বলা যায় না বেসিক্যালি, এই মেয়েটাকে সে বেসিক্যালি টার্গেট করে এই মেয়েটার উপর অনেক টাকা সে নষ্ট করতে থাকে। নষ্ট করাও বলবো না, ইনভেস্ট করতে থাকে। এবং সে দেখতে থাকে যে এই মেয়েটা এই টাকার ফাঁদে পড়ে কিনা। সো সে যেটা দেখে মেয়েটা এই টাকার ফাঁদে পড়ে যায়, মেয়েটা মনে করতে থাকে মেবি কি বলা যায়, ওয়ান নাইট স্ট্যান্ড করতে চায় অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে চায়, এটার আর অন্য কোনো নাম কি হতে পারে। তো জোজি ইবারা ওকে অফার করে যে তুমি কি আমার সাথে আমার বাসায় যেতে চাও, আমার বাসা কাছেই আছে, তুমি চাইলে আমি আমার বাসায় তোমাকে নিয়ে যেতে পারি, আমার বাসাটা খুব সুন্দর, আমার বাসার জানালা দিয়ে খুব সুন্দর সমুদ্র দেখা যায়। তো মেয়েটা বলে ওকে চলো, আমার হাতে সময় আছে, আমি তোমার সাথে যেতে চাই। তো মেয়েটাকে নিয়ে জোজি তার ল্যাভিশ গাড়ি দিয়ে বাসায় আসে। আসার পর জোজি তাকে একটা ড্রিঙ্ক সার্ভ করে। তো জোজি ড্রিঙ্কসটা সে খায়। খাওয়ার পর কিছুক্ষণের ভিতরে মেয়েটা অজ্ঞান হয়ে যায়। আর অজ্ঞান হয়ে যাওয়ার কিছুক্ষণের ভিতরেই জোজিতা মেয়েটার জ্ঞান ফেরার পর মেয়েটার মাথাটার একদমই কাজ করতেছে না। বিকজ মেয়েটা যতদূর মনে পড়তেছে
সে গতকাল রাতে জজির সাথে তার বাসায় এসেছিল। তাহলে এমন কি হলো? পুরো রাতের কথা আর তার কিছুই মনে পড়ছে না। তো জজিকে জিজ্ঞাসা করে যে জজি, আমিও তোমার সাথে কাল রাতে তোমার বাসায় এসেছিলাম, এরপর কি হয়েছে? তো জজি ওকে হাসতে হাসতে বলে, আসলে তুমি এতটাই ড্রিঙ্কস করেছিলে গতকাল রাত্রে, তুমি আমার বাসায় এসে একদম নকড আউট হয়ে যাও, তোমার মনে হয় এই জন্য কিচ্ছু মনে পড়তেছে না। তুমি অনেক টায়ার্ড ছিলে, তো তোমাকে ঘুমাতে দেওয়া ছাড়া আমার বাসার কিচ্ছু করার ছিল না। এই যে তুমি ঘুম থেকে উঠলে, কিছু খাবে? তো মেয়েটার খুব খারাপ লাগতে থাকে, ও পেটে প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকে, ওর অনেক এনজাইটি অ্যাটাক দিতে থাকে। মেয়েটা বুঝতে পারে ওর সাথে খারাপ কিছু হয়েছে, বাট এই মুহূর্তে তার কাছে কোনো প্রমাণ নেই। জজির বাসা থেকে দ্রুত পালিয়ে যাওয়া ছাড়া, ওর বের হয়ে যাওয়া ছাড়া এই মুহূর্তে মেয়েটার আর কিচ্ছু করার ছিল না। যদিও মেয়েটা বুঝতে পারে তার সাথে কিছু হয়েছে, লোক লজ্জার ভয়েই বলো অথবা কনফিউশনেই বলো, সে আর পুলিশের কাছে যায় না। বাট এই যে প্রথমবার জজি একটা খারাপ কাজ করলো আর পুলিশের হাত থেকে সে বেঁচে গেল, এখান থেকে জজি ইবারা যে একটা কনফিডেন্স গেইন করে যে তার মানে আমি চাইলেই যে কোনো জায়গা থেকে মেয়েকে উঠিয়ে আনতে পারি, এরপর তাকে চাইলেই আমি অচেতন করে পারি এবং পরবর্তীতে তারা আর পুলিশের কাছে চক্ষু লজ্জার ভয়ে আমার নামে কমপ্লেন করতে যাবে না। এই কনফিডেন্সটা পাওয়ার পর থেকে সে একের পর এক মেয়েদেরকে ক্লাব থেকে উঠিয়ে নিয়ে আসে এবং তাদেরকে ড্রিঙ্কস খাওয়ায়, তাদেরকে অজ্ঞান করে, পরদিন তাদেরকে বাসায় পাঠায় দেয়। পরবর্তীতে কেটি নামের একটি মেয়ে ফাইনালি পুলিশের কাছে কমপ্লেন করে। সে যেটা বলে যে আমি একটি ক্লাবে জব করি, সেখানে এসে একটা লোকের সাথে আমার পরিচয় হয়, সে মধ্যরাতে এসে এখানে অনেক ড্রিঙ্কস করে, এরপর সে আমাকে অফার করে তার বাসায় যাওয়ার। সো আমি রাত্রেবেলা তার বাসাতে যাই। তো সেখানে যাওয়ার পর সে আমাকে কোনো একটা ড্রিঙ্কস খেতে দেয়। এটা খাওয়ার পর আমার কিছু মনে নাই, সম্ভবত আমি অজ্ঞান হয়ে যাই। 15 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে, আর জ্ঞান ফেরার পরে আমি দেখতে পাই যে আমি লিটারেলি জাস্ট আন্ডারগার্মেন্টস পরা আছি, আমি আর কোনো কিছু পরা নেই। তো ওনাকে যখন আমি জিজ্ঞাসা করি যে আমি আন্ডারগার্মেন্টস কেন পরে আছি, আমার তো গায়ে কাপড় চোপড় ছিল, তো এটাতে উনি আমাকে একটা লেম এক্সকিউজ দেন। উনি বলেন যে আমি অ্যাকচুয়ালি তোমার সাথে কিছু করি নাই, আমার বাসায় আগুন লেগে গিয়েছিল, এরপর আমিও অজ্ঞান হয়ে যাই, তুমিও অজ্ঞান হয়ে যাও, তোমার গায়ের কাপড় কোথায় গেছে আমি ঠিক জানি না। তো এই কথাটা শুনে মেয়েটা বুঝতে পারে যে মেবি উনি কিছু ঢাকার চেষ্টা করতেছে। তো মেয়েটা খুবই ভয় পেয়ে যায়। তো ওই মুহূর্তে মেয়েটার কিছু করার থাকে না, যেহেতু মেয়েটাই স্বেচ্ছায় ওই লোকটার বাসায় এসেছিল। তো মেয়েটা যেটা বলে যে আমি এই মুহূর্তে টোকিওর মেন শহরে যেতে চাচ্ছি, আপনি কি আমাকে একটু বাসায় পাঠিয়ে দিতে পারবেন? লোকটা বলে হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি তোমাকে বাসায় পাঠিয়ে দিচ্ছি। তো বাসায় ওকে পাঠিয়ে দেওয়ার সময় ওর ব্যাগে অনেকগুলো টাকা লোকটা গুজে দিতে থাকে, জজি ইবারা। মেয়েটা ওই মুহূর্তে জজি ইবারার নামটা জানতো না, কারণ পরবর্তীতে যেটা জানা যায় যে এরপর থেকে জজি ইবারা যখন এক একটা মেয়েকে বাসায় নিয়ে আসতো ক্লাব থেকে, এক এক সময় ও ক্লাবের এক একটা কর্মীকে নিয়ে আসতো। এখন অনেকেই চিন্তা করতে পারো যে ও ক্লাবের কর্মীকে কিভাবে নিয়ে আসতো, সেটাকে দোহান বলে, আমি একটু পরে সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো ওই ক্লাবের কর্মীদেরকে নিয়ে আসার সময় ও এক একজনকে এক একটা ছদ্ম নাম বলতো, যে কারণে কেউ তার নাম জানে না, শুধু বলতো যে একটা স্পেসিফিক এরিয়ার এরকম সি ভিউ সাইডের একটা বাসাতে থেকে নিয়ে গিয়েছিল। যেহেতু মধ্যরাতে নিয়ে যেত, কোনো মেয়েও অ্যাকচুয়ালি স্পেসিফিক বাসাটার নাম্বারও বলতে পারতো না যে কোন বাসাতে তাকে নিয়ে গিয়েছে। তো যে কারণে খুব দ্রুত পুলিশরাও তাকে ক্যাচ করতে পারে নাই। তো যখন এই মেয়েটা পুলিশের কাছে ফাইনালি কমপ্লেন করে জজি ইবারার ব্যাপারে যে ওকে সে মেবি হ্যারাসমেন্ট করেছে, যেহেতু সে ক্লাবে কাজ করে এবং মধ্যরাতে একজন পুরুষের সাথে সে তার বাসায় গিয়েছিল, পুলিশ পর্যন্ত তার কমপ্লেনটা সিরিয়াসলি নেয় না। বলে যে হ্যাঁ আমরা আপনার কমপ্লেনটা লিখছি। ও দেখতে পায় যে নর্মাল একটা ছোট
ছেঁড়া কাগজের ভিতরে ওরা দেখাচ্ছে একটা কমপ্লেন লিখছে, বাট অ্যাকচুয়ালি তারা কমপ্লেনটা লিখছে না। মেয়েটা লিটারেলি পুলিশকে বলতে থাকে, আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু কমপ্লেনটা পেপার, একটা ছেঁড়া পেপারে লিখতেছেন, আপনারা বুকসে লিখছেন না, এটা কেন করছেন? পুলিশ বলে, আমরা যেটা ভালো মনে করি সেটা করতেছি, আপনি যান, আমরা দেখে নিব। তো মেয়েটা বুঝতে পারে যে পুলিশ ওর বিষয়টা একদমই সিরিয়াসলি নিচ্ছে না। পরবর্তীতে মেয়েটা যেই ক্লাবে কাজ করতো সেই ক্লাবের ম্যানেজারকে নিয়ে আসে, দেন পুলিশকে অনেক রিকোয়েস্ট করে যেন তার কমপ্লেনটা একটু সিরিয়াসলি নেয়, বাট পুলিশরা এই কমপ্লেনটাও সিরিয়াসলি নেয় না। 90s যারা জাপানে মোবাইল ফোন ব্যবহার করতো তখনকার সময় সিম কার্ড কেনার জন্য কখনো মানে ভোটার আইডি কার্ড অথবা আইডি কার্ড দেখিয়ে সিম কার্ড পারচেস করা লাগতো না, যে কারণে যে যত ইচ্ছা সিম কার্ড পারচেস করতে পারতো। আর যেহেতু ছদ্মনাম ব্যবহার করে জোজি ইবারা বাসায় মেয়েদেরকে নিয়ে আসতো, তাই সে একাধিক সিম কার্ড ব্যবহার করতো মেয়েদেরকে তার ফোন নাম্বার দেওয়ার জন্য। তো পরবর্তীতে জানা গেছে সে 70+ সিম কার্ড ব্যবহার করে বিভিন্ন মেয়েদেরকে সে বাসায় নিয়ে এসেছে। মানে যতদিনে মানে তাকে ধরা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল, মানে জানা যায় যে তার কিছুদিন পরে বেসিক্যালি সিম কার্ড কেনার জন্য আইডি কার্ড রুলস অ্যাকচুয়ালি জারি করা হয়েছিল জাপানে। 1990 সাল আসার পর যে জিনিসটা এসে দাঁড়িয়েছে, মানে এখন রেগুলার বেসে ক্লাব থেকে নিয়ে আনার পর তাদেরকে কোনো ড্রিঙ্কস খাইয়ে অজ্ঞান করে করে জোজি আর ইন্টারেস্ট পায় না। মানে এখন এটা তার কাছে মনোটোনাস লাগে, এটা জোজিকে আর এক্সাইটেড বানায় না। তো ও চিন্তা করতে থাকে যে কিভাবে এটাতে টুইস্ট আনা যায়। জোজি ইবারা চিন্তা করতে থাকে 90-এর দশকে যেহেতু ক্যামেরা তখন অনেক অ্যাভেলেবেল, কেননা ও নিজের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মুভি সে বানায়। সো নিজের ইকুইপমেন্ট সে পারচেস করা শুরু করে, নিজের ক্যামেরা, নিজের লাইট। সে তার বাসায় রীতিমতো একটা স্টুডিও বানায়, যেখানে সে মেয়েদেরকে নিয়ে আসবে, এরপর মেয়েদেরকে অজ্ঞান করবে, এরপর সে পারফর্ম করবে এবং সেটা ফিল্ম করে শুট করে সেটা রেখে দিবে। তো জোজি এবার যেটা করে, লিটারেলি ও একটা ফিল্মের সেট আপ তৈরি করে, যেখানে ক্যামেরা আছে, লাইটিং আছে, একটা বিছানা আছে, ও সব কিছু রেডি করে। মানে একটা সেট আপ রেডি করে ও এক একটা মেয়েকে ধরে নিয়ে আসতো। মানে সব কিছু রেডি করা আছে, জাস্ট ওর একটা ভিকটিম দরকার ওর ভিডিওটা শুট করার জন্য। ওর এই স্টুডিওটাকে ও এমনভাবে সাজায়, মানে 50 শেড অফ গ্রে মুভির সিচুয়েশন হিসাবে সাজায়। মানে যখন যে ইকুইপমেন্টস তার দরকার তখন যেন সে সেটা পেয়ে যায়, সব কিছু যেন অ্যাভেলেবেল থাকে, সেভাবে সে এটাকে রেডি করে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মুভি ফিল্ম স্টার্ট করে, মেয়েদেরকে ভিকটিম বানানো স্টার্ট করে। কিছুদিন করার পরে সে চিন্তা করে যে না, এটাতেও তার ওই রকম এক্সাইটমেন্ট লাগতেছে না, এখানে আর কি অ্যাড করা যায়। এরপরে ও একটা মনিটর এখানে অ্যাড করে। ও চিন্তা করে যে এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মুভি একদিকে চলতে থাকবে, আর একদিকে ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মুভি ও বানাবে। সো একদিকে চলবে, ও দেখবে, আর একদিকে ও মুভি বানাবে। পরবর্তীতে জোজি ইবারা যেটা করে, ওর বাসাতে হিডেন ক্যামেরাও সেট করে। মানে ও যে একটা মেয়েকে বাসায় ইনভাইট করতেছে, একটা মেয়ে ওর বাসায় আসার পর থেকে ওই মেয়েটা ওর বাসা থেকে বের হওয়ার আগ পর্যন্ত যা যা করেছে ও সব কিছু ভিডিওতে শুট করে রাখতো। মানে একটা মেয়ে ওর বাসায় আসছে, আসার পর প্রথম দিকে মেয়েটা যখন ভাবতেছে যে ছেলেটা মেবি আমাকে ভালোবাসে, সেটা ওকে মনে হয় পছন্দ করে, ওই যে একটা অনুভূতি, মেয়েটাকে ও একটা ড্রিঙ্কস খাওয়ালো, এরপর মেয়েটা অজ্ঞান হয়ে গেল, এরপর মেয়েটার সাথে একটা নিকৃষ্টমূলক সে যে কাজ করলো সেটার একটা এক্সপিরিয়েন্স। সকালবেলা মেয়েটা যে কনফিউজড হয়ে গেল, এরপর মেয়েটার মনের ভিতরে যে একটা ভীতি জন্মালো, এরপর মেয়েটা যে ভয়ে পালিয়ে গেল,
প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সিচুয়েশন ও ক্যামেরা বন্দি করে রাখতে চায়। জোজি ইবারা যখন এই ফিল্মগুলো শুট করতো, ও কিন্তু নিজের ফেস দেখাতো না, নিজের ব্যাপারে কিন্তু সে অনেক কনসিয়াস। মেয়েটাকে দেখাবে, সব ফিল্ম শুট করবে, নিজের মুখ সে অলওয়েজ ঢাকা রাখতো। সো সে যখন মেয়েদেরকে করতো, সে নিজেই যে পারফর্ম করতো তা না, বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্ট আর অস্ত্রোপচারও মেয়েদের উপরে অ্যাপ্লিকেশনও করতো। আর এগুলো করার পর কোনটা কিরকম কাজ করেছে সেগুলো সে লিটারেলি তার ডায়েরিতে নোট ডাউন করে রাখতো। কোনটা কিরকম পারফর্ম করেছে, কোন মেয়ের সাথে কোনটা ভালো কাজ করেছে, মনে হচ্ছে তিনি সায়েন্টিস্ট আর তিনি তার গিনিপিগদের উপরে তিনি কাজ চালাচ্ছেন। কোন বছরে কত সংখ্যক মেয়েকে সে কতবার কি করেছে ডিটেলসে লেখা থাকতো, এবং কোন মেয়েকে কোন ওষুধ দ্বারা সে অজ্ঞান করেছিল সব কিছু সে ইলাবোরেটলি তার জার্নালে মেনশন করতো। মানে জার্নালে এমনভাবে সে লিখে রাখতো যে স্লিপিং পিল গুড, মেয়েদেরকে অজ্ঞান করার জন্য ক্লোরোফর্ম একদমই ভালো না, কারণ মেয়েরা যখন ঘুম থেকে উঠে তারা বেশিরভাগ সময় বমি করে থাকে। সো আমাকে পরবর্তী সময় ক্লোরোফর্মটা অ্যাভয়েড করতে হবে। এতদিন ধরে জোজি ইবারা যাদেরকে ভিকটিম বানাচ্ছিল তারা ছিল জাপানিজ লোকাল ওমেন। তো এদেরকে ভিকটিম বানাতে বানাতে একটা পর্যায়ে জোজি ইবারা অনেক টায়ার্ড ফিল করতে থাকে, অনেক বোর হয়ে যায়। ওর আর এসব মেয়েদেরকে পছন্দ হয় না। ওর ফরেনার মেয়ে অনেক পছন্দ ছিল যাদের ব্লন্ড চুল। ও চিন্তা করতে থাকে আমার নেক্সট টার্গেট হবে ফরেনার ওমেন। তো এরপরেও চিন্তা করতে থাকে যে আমি কোথায় গেলে ফরেনার মেয়ে পাবো যাদেরকে এবার আমি টার্গেট করতে পারবো। আমি এতক্ষণ ধরে মাইক বন্ধ করে ভিডিও করছি, আমার কোনো হুঁশই নাই। আমি এক্সট্রিমলি সরি যদি এতক্ষণ তোমাদের শুনতে কষ্ট হয়ে থাকে। তো ফরেনার মেয়ে জাপানে খুঁজে বের করার সমস্যার সমাধানও জোজি ইবারা খুঁজে বের করে, কারণ ওই সময় জাপানে একটা ক্লাব ছিল, মানে এক জাতীয় ক্লাব যাকে বলা হয় হোস্টেস ক্লাব, যেখানে কিনা গেলে ফরেনার মেয়েদেরকে খুঁজে পাওয়া যেত। তো জোজি ইবারা ডিসাইড করে এখন থেকে আর অন্য ক্লাবে না, আমি হোস্টেস ক্লাবে যাব। হোস্টেস ক্লাব কালচারটা যদি আমি তোমাদেরকে একটু ক্লিয়ারলি বোঝাতে চাই, এটা হচ্ছে জাপানিজ একটা কালচার। এটা সোজা কথায় বলতে গেলে বড়লোক পুরুষরা একটা স্পেসিফিক টাইপের ক্লাবে মদ খেতে যেতে পছন্দ করে, যেখানে ইয়াঙ্গার ওমেনরা তাদেরকে স্বেচ্ছায় কোম্পানি দিবে এবং তার বিনিময়ে এই মেয়েরা কিছু টাকা পাবে। এর মানে এই না যে এই মেয়েগুলো খারাপ, অথবা এর বিনিময়ে এই মেয়েগুলোকে তাদের সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে, তারা এগুলোর জন্য বাধ্য নয়। বাট তারা ওদের সাথে একটা সুন্দর সময় কাটাবে। আচ্ছা, যারা যারা মাই ডিমেন কে ড্রামাটা দেখেছ, দোদোহি আগের লাইফে যেটা ছিল সেটা কাইন্ড অফ হচ্ছে এরকম হোস্টেস ক্লাব টাইপের। মানে একটু তলোয়ারবাজির ড্যান্সটা বাদ দিলে ও যেরকম দেখাচ্ছিল না, যে ও বড় লোকদের সামনে ড্রিঙ্ক সার্ভ করে ওদের সামনে এভাবে বসে থাকতো আর একটু গল্প করতো, এটাই হচ্ছে হোস্টেস ক্লাব কালচার। হোস্টেস ক্লাবগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে, যে কারণে যে কেউ কিন্তু এই ক্লাবে ঢুকতে পারে না। এই ক্লাবে যখন কেউ ইন করবে, প্রতি ঘন্টার জন্যই যে কাউকে $100 থেকে $200 তাকে পে করতে হবে। তারপরে তো ড্রিঙ্কস আর সে যা যা খাবে সেগুলোর বিল তো আছে। আর আর্লি 90s যেসব মেয়েরা এসব হোস্টেস ক্লাবে জব করতো তারা পার আওয়ারে $50 করে পেত। এর সাথে আরও বোনাস আছে। এরপরে যদি তুমি আরও ফ্যান্সি ক্লাবে জব করো তাহলে তো তুমি আরও টাকা পাবে, যে কারণে বাইরের দেশের ফরেনার মেয়েদের জন্য এই জবটা ছিল একদম স্বপ্নের মতো। মানে ওরা সবসময় চিন্তা করতো যে আমি যদি বাইরের থেকে এসে এখানে একটু জব করতে পারি, মানে কয়েক মাস জব করলেই আমি এখান থেকে অনেক টাকা ইনকাম করে নিয়ে যেতে পারবো। বাট এই হোস্টেস ক্লাবের আরেকটা রুলস আছে। এই হোস্টিংটার নাম হচ্ছে
দোহান। এর মানে যেই পার্সনকে তার হোস্টিং করতে হবে তার সাথে তার পার্সোনাল ডেটে যেতে হবে। অন্য সময় তো দেখা যায় ক্লাবে তার গেস্ট আসতেছে, সে গেস্টকে হোস্ট করতেছে, এখানে বসে তার সাথে সে ড্রিঙ্কস প্রোভাইড করছে, হাসি ঠাট্টা করতেছে। এখানে কিন্তু এই যে যাকে সে হোস্ট করতেছে গেস্ট তার কাছে কোনো নাম্বার চাইতে পারবে না, তার সাথে সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে পারবে না, তার সাথে সে কোনো বেয়াদবি করতে পারবে না। যদি সে করে দেখা যাবে বাউন্সাররা আছে তাকে হেল্প করবে, তাকে প্রোটেক্ট করবে। বাট দোহান যেটা, এই গেস্ট এত টাকা পেমেন্ট করে, এত বেশি টাকা দেয়, সে বলতে পারো একদিনের জন্য যে কোনো একজন মেম্বারকে, মানে একটা মেয়েকে ধরো একদিনের জন্য সে কিনে নিয়ে গেল অথবা ভাড়ায় নিয়ে ডেটে নিয়ে চলে যায়। এখন এই মেয়েটাকে নিয়ে যে সে চলে গেল, এখন এই মেয়েটাকে নিয়ে যাওয়ার পর সে যা ইচ্ছা তাই করতে পারে। সে যদি এই মেয়েটাকে নিয়ে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার অফারও করে, মেয়েটা চাইলে না করতে পারবে না। আর না করলেও লোকটা যদি জোর জবস্তিও করে, লোকটাকে আটকানোরও কেউ থাকবে না। এখন অনেকেই চিন্তা করতে পারো যে যেই হোস্ট মেয়ে, সে তো চাইলে না বলতে পারে, ও কেন দোহান করতে যায়। এখন কথা হচ্ছে এই যে জবটা আছে হোস্টিং ক্লাবের মেয়েদের, এখানে একটা রুলস হচ্ছে তোমাকে মাসে কয়েকটা দোহান করতে যেতেই হবে। কাস্টমার হাতিয়ে টাকা নিয়ে আসতে পারবে, এই ক্লাবে তো আরও টাকা ইনকাম হচ্ছে, রাইট? ক্লাবে চাকরি করার সবচেয়ে ডাউন সাইড, যদি কোনো মেয়ে যেতে না চায় তাহলেও তাকে জোর করে যেতে হয়। তো যেটা হয়, এরকম হোস্টেস ক্লাবে এসে যদি ফরেনার মেয়ে খোঁজা স্টার্ট করে যাকে নিয়ে সে দোহানে যেতে পারবে, তো হোস্টেস ক্লাবে এসে সে কয়েকটা দোহান এরকম ফরেনার পায় যাদেরকে অ্যাকচুয়ালি সে বাসায় নিয়ে যায় এবং তার ইচ্ছা মতো সে ফিল্ম তৈরি করে। 1992 সাল, এখন যদি ইবারার বয়স 40 বছর, এর মানে টানা 20 বছর ধরে সে মেয়েদেরকে লাগাত করে আসতেছে। ওর কেন এখনো এইডস হয় নাই আমি জানি না। তাহলে এইডস কাদের হয় এটা আমি জানতে চাই। তো 1992 সালে এসে কারিটা রিডওয়ে নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হয় এবং তার সাথেও এক্স্যাক্টলি সেম কাজ সে করে। তো কারিটা রিডওয়ের বয়স হচ্ছে 21 বছর বয়স, তার জন্ম হচ্ছে অস্ট্রেলিয়াতে। সে হচ্ছে বেসিক্যালি একজন মডেল, বাট তার ক্যারিয়ারটা সে এখন অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে তৈরি করতে চাচ্ছে। কারিটার অ্যাক্টিং ক্যারিয়ার তৈরি করার জন্য তার অ্যাক্টিং ক্লাসে ঢোকার প্রয়োজন, বাট অ্যাক্টিং ক্লাসে অনেক টাকার প্রয়োজন হয়। এখন এত ছোট একটা মেয়ে এত টাকা কোথায় পাবে? তো কারিটা এবং তার ছোট বোন সামান্তা একটা প্ল্যান করে, সেটা হচ্ছে ওরা দুজন মিলে জাপানে যাবে। ওরা শুনেছে জাপানে নাকি ইংলিশ টিচারের অনেক ডিম্যান্ড। ওরা চিন্তা করে বেশ কয়েক মাস তারা জাপানে থাকবে, 2 জন ইংলিশ টিচার হবে, সেখানে বাচ্চাদেরকে পড়ানোর পর সেখানে যত টাকা তারা ইনকাম করবে এই টাকা দিয়ে অ্যাক্টিং স্কুলে ভর্তি হয়ে যাবে। তো যত ইজি প্ল্যান নিয়ে কারিটা এবং তার বোন অস্ট্রেলিয়া থেকে জাপানে আসে। অ্যাকচুয়ালি জবটা পাওয়া এত ইজি ছিল না। তারা জাপানে আসার পর অনেক স্ট্রাগল করতে থাকে, বাট ইংলিশ টিচারের জব তাদের হাতের নাগালে আসে না। তো একদিন বসে সে নিউজ পেপার পড়তেছিল। নিউজ পেপারে সে হোস্টেস ক্লাবের একটা অ্যাডভার্টাইজ দেখতে পায় এবং সেখানে উল্লেখ করা থাকে এখানে জাস্ট তার কাজ হচ্ছে ড্রিঙ্ক সার্ভ করা, জাস্ট কিছু মিডল এজ ম্যানদের সাথে বসে গল্প করা, হাসি ঠাট্টা করা, দ্যাটস ইট, এর থেকে বেশি কিছু না। শোনো, আজকে যে ডকুমেন্টারিটা দেখে আমি ভিডিওটা বানাচ্ছি সেখানে কারিটার বোন সামান্তা একটা ইন্টারভিউ দেয়, সেখানেও একটা কথা বলে। এই কথাটা আমি বানায় বলতেছি না। ও যেটা বলে যে আমরা যখন ছোট ছিলাম, মানে আমাদের টিনেজার কালে, আমাদেরকে কেউ ফ্রিতে ড্রিঙ্কস অফার করলেই, মানে কোনো ছেলে মানুষ, আমরা তাদের সাথে ক্লাবে চলে যেতাম। আমরা সেই টাইপের টিনেজার। সো যখন আমরা জানতে পারি যে আমাদেরকে পে করা হবে জাস্ট মিডল এজ ম্যানদের সাথে
বসে থাকার জন্য ওরা যখন ড্রিঙ্কস করবে এবং তাদের সাথেও বসে বসে আমরা ড্রিঙ্কস করতে পারবো, তো সামান্তা আর কারিটা মনে করতে থাকে যে এটা তো একটা জ্যাকপট। তো এই কথা চিন্তা করেই কারিটা মূলত এই জবটাতে ঢুকে। এই অ্যাড দেখার সাথে সাথে এই হোস্টেস ক্লাবের জবের অফারটা লুফে নেয়, যেহেতু এতদিন ধরে ও জবলেস হয়ে জাপানে বসেছিল। তো এই জবে ঢোকার সাথে সাথে হোস্টেস ক্লাবে তার প্রথম পরিচয় হয় আর কারো সাথে না, জোজি ইবারার সাথে। আর জোজি ইবারা যখন দেখে হোস্টেস ক্লাবে কারিটা দেখতে অনেক সুন্দর, আমি পাশ থেকে অলরেডি নিশ্চয়ই পিকচার দিয়ে দিয়েছি, তোমরা দেখিয়েছ, সে কারিটাকে টার্গেট করে এবং প্রথম থেকেই কারিটাকে সে অনেক গিফটস দিয়ে শাওয়ারিং করাতে থাকে। একদিন সে তাকে অফার করে তার সাথে দোহানে যাওয়ার জন্য। যেহেতু দোহানে যাওয়ার জন্য জোজি ইবারা তাকে অনেক টাকার অফার করে, সো মনে করে এটা একটা পারফেক্ট একটা অপরচুনিটি তার জন্য হিউজ টাকা ইনকাম করার। তো জোজির একটা ইনফেমাস অ্যাপার্টমেন্ট ছিল যেটা সি সাইড অ্যাপার্টমেন্ট নামে পরিচিত, যেখানে সে বেশিরভাগগুলো করে থাকতো। সেখানে কারিটাকে নিয়ে ঘুরতে যায়। তো কারিটাকেও সে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়ার পর তাকে ড্রিঙ্কস অফার করে এবং ড্রিঙ্কসটা খাওয়ার পর কারিটা অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে আনড্রেস করে তাকে ফিল্ম করে, তারপর তার যা যা ইকুইপমেন্ট তার উপর ব্যবহার করা দরকার সে সব কিছুই করে। অন্যান্য ভিকটিমদের থেকে যে কারণে কারিটা ভিন্ন, এর রিজন হচ্ছে যে সময় কারিটার উপরে ও এইসব প্রসিডিউস চালাচ্ছিল, ও কারিটার উপর করছিল, ও কিন্তু প্রথমে কারিটাকে অজ্ঞান করে নিয়েছিল। বাট যেইটা দিয়ে ওকে অজ্ঞান করেছিল সেটা কারিটার উপরে কাজ করতেছিল না। ও কিছুক্ষণ পরপর ওর জ্ঞান চলে আসতেছিল, ও বারবার জেগে যাচ্ছিল। আর এটা দেখে জোজি ইবারা বারবার ভয় পেয়ে যাচ্ছিল। তো ও যেটা করতেছিল, বারবার ওর মুখে ক্লোরোফর্ম দিয়ে চাটা দিচ্ছিল। তো দেখা যাচ্ছে যে আবার অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে কারিটা, কিছুক্ষণ পর ও আবার উঠে যাচ্ছে। জোজি ইবারা ওকে আবার অজ্ঞান করতেছে, তেন করার চেষ্টা করতেছে। কারিটার কিছুক্ষণের মধ্যে আবার জ্ঞান ফিরতেছে। তো এই জিনিসটা কয়েক দফা হতে থাকে। জোজি ইবারার শেষ হয়ে যায়, ও ডান, ও ফিনিশ, যখন তাকে আর কি আর কোনো রকমের ক্লোরোফর্ম জোজি ইবারা দিবে না, যখন কারিটার জ্ঞান ফিরে, এরপর কারিটা যে বমি করা স্টার্ট করে, ও আর থামতেছে না। এটা নর্মাল বমি না, এক্সট্রিম লেভেলের বমি। যেই বমি দেখে এবার জোজি ইবারাও ভয় পেয়ে গেছে যে ওকে এবার ও থামাবে কি। এটা এতটাই বমি করতে থাকে, একটা পর্যায়ে বমি করতে করতে ও অজ্ঞান হয়ে যায়। এটা দেখে এবার জোজি ইবারা প্যানিক আউট করা শুরু করছে, কজ এখনও জানে না যে এই আনকনশিয়াস মেয়েটাকে নিয়েও কী করবে। তো এখন তুই তো এটাই পারিস। জোজি ইবারা অনেক প্যানিক আউট করতে থাকে। এরপর একটা পর্যায়ে ও কারিটাকে কোলে উঠায়, ওর গাড়িতে নিয়ে শোয়ায়। এরপর সে দ্রুত তাকে নিয়ে হসপিটালে রওনা দেয়। হসপিটালে যে কারিটাকে সে ভর্তি করায় এবং সে রিজন যেটা জানায় যে আমরা বেসিক্যালি একটা ডেটে গিয়েছিলাম, এরপর কারিটা সি ফুড খায়, সি ফুড খাওয়ার পর তার ফুড পয়জনিং হয়, এরপর তার বমি স্টার্ট হয়, এরপর বমি করতে করতে কারিটা অজ্ঞান হয়ে যায়। তো নার্সরা একদমই বুঝতে পারে না যে কারিটার সাথে কি হয়েছে। তো ইমিডিয়েটলি তাকে ইমার্জেন্সি রুমে নিয়ে যায়। আর অন্যদিকে কারিটার অবস্থা অনেক খারাপ হতে থাকে। যখন ডাক্তাররা বুঝতে পারে যে কারিটার স্বাস্থ্যের অবস্থা ভালো না, এটা মানে উন্নতি হচ্ছে না, আরও অবনতি হচ্ছে দ্রুত, তখন তারা ডিসাইড করে যে তার ফ্যামিলি মেম্বার যদি কেউ থাকে তাদের সাথে আমাদের এখনই যোগাযোগ করা প্রয়োজন। তখন তারা তার ক্লাবে যোগাযোগ করে জানতে পারে এখানে তার একটা বোন আছে। তো তাকে ফোন করে ইমিডিয়েটলি হসপিটালে আসতে বলে। তো সামান্তা যতক্ষণে হসপিটালে আসছে ততক্ষণে কারিটার মানে মুখের কথা বন্ধ হয়ে গেছে, যেটাতে আমরা বাংলাতে বলি জবান বন্ধ হয়ে যাওয়া। মানে এখন আর তার মুখে একটা আওয়াজও বেরোচ্ছে না, একেবারে টোটালি আনকনশিয়াস হয়ে গেছে সে। সামান্তা এত ভয় পেয়ে যায়, ইমিডিয়েটলি সে তার প্যারেন্টসকে কল করে। পরের দিনই তার বাবা মা অস্ট্রেলিয়া থেকে জাপানে চলে আসে। মাত্র 2 দিনের ভিতরে কারিটার স্বাস্থ্যের অবনতি আরও খারাপ হতে থাকে। একটা পর্যায়ে ও কোমাতে চলে যায়। আর এই কোমাতে থাকে ও প্রায় 2 সপ্তাহ। আর 2 সপ্তাহের ভিতরে ডক্টর ওকে ব্রেন ডেড অ্যানাউন্স করে। আর যেদিন তাকে ব্রেন ডেড অ্যানাউন্স করে তার 2 দিন পর ছিল তার
22nd বার্থডে। তার মানে যেটা দাঁড়ায় কারিটার বার্থডে এবং তার মানে মৃত্যুদিন মাঝখানের গ্যাপ হচ্ছে মাত্র 2 দিনের। অন্যদিকে কারিটার বাবা মা তো একদম পাগল হয়ে গেছে, মানে ওদের এত ফুটফুটে সুন্দর সুস্থ একটা মেয়ে, মানে জাস্ট এখানে আসছিল জব করতে, আর সে এখানে এরকম অসুস্থ হয়ে মারা গেছে, এটা কীভাবে সুন্দর। তো এখানে ডক্টররা যেটা বলতে থাকে যে এখানে একটা অচেনা একটা লোক এসে তাদের মেয়েকে ভর্তি করিয়ে দিয়ে গেছে, তার থেকেই তারা জানতে পারছে যে ওর সাথে ওদের মেয়ে জাস্ট ডেটে গেছিল, আর ডেটে যেয়ে সি ফুড খেয়ে তার এই অবস্থা। এটা শুনেও ওরা খুব অবাক হয়। এরপর কারিটার বাবা মা ডক্টরকে জিজ্ঞাসা করতে থাকে যে আপনাদের কি মনে হয় আমার মেয়ের অ্যাকচুয়ালি কোন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এইভাবে। তো ডক্টররা যেটা বলতে থাকে যে মেবি আপনার মেয়ের ভাইটাল হেপাটাইটিস হয়েছে, যদিও বা এই রোগে কারিটা আক্রান্ত হয় নাই, বাট ডাক্তাররা অ্যাজিউম করতে থাকে যে মেবি কারিটা এই রোগটা আক্রান্ত হয়েছিল। অন্যদিকে কারিটার বাবা মা এই আননোন পার্সনকে খুঁজে বেড়াচ্ছে যে কিনা তার মেয়েকে হসপিটালে দিয়ে গেছে। তারা নিশ্চিত যে তার মেয়েকে এইভাবে হসপিটালে ফেলে রেখে গেছে সে নিশ্চয়ই তার মেয়ের খুনের সাথে জড়িত। তো যতক্ষণে তারা এই আননোন পার্সনকে খোঁজাখুঁজি করতেছে, এর ভিতরে অলরেডি তাদের ফোনে এই আননোন পার্সন কল দিয়ে বসছে। মানে চিন্তা করো কি অডাসিটি। এটার বাবা মাকে কল দিছে একটা ফেক নেম দিয়ে বলছে, মানে ও লিটারেলি কল করে কারিটার বাবা মাকে বলে যে আপনার মেয়েদের জন্য আমার খুবই খারাপ লাগতেছে, আমি খুব সরি ওর জন্য। মানে লিটারেলি সেদিনই আমি আপনার মেয়ের সাথে ডেটে গিয়েছিলাম আর সি ফুড খেয়েছিলাম, আর সামান্য সি ফুড খাওয়ার পর আপনার মেয়ে এতটা অসুস্থ হয়ে যাবে আমি কোনোদিন এটা ভাবতেই পারি নাই। এরপর জোজি কারিটার বাবা মাকে যেটা বলে যে আমি কি একবারের জন্য হলেও আপনাদের সাথে দেখা করতে পারি, বিকজ তাহলে আমার খুব ভালো লাগতো। মানে চিন্তা করো, মানে এই ছেলেটার কি সাহস, হয় এটা সাহস না হলেও একবার নিজের চোখে দেখতে চাইছে যে আমি যে দেখে আসি ওরা আমাকে অ্যাকচুয়ালি সন্দেহ করতেছে কি করতেছে না, দুইটার একটা হবে। পরবর্তীতে জোজি বারা কারিটার বাবা মার সাথে দেখা করে এবং তাদেরকে জানায় সে তাদের মেয়েকে কতটা পছন্দ করতো, এবং এটাও বলে যে আমরা কয়েকবার ডেটে গিয়েছি, আমরা অ্যাকচুয়ালি দুজনকে পছন্দ করতাম। কারিটার বাবা মার সাথে দুঃখের কথা বলতে বলতে ওনাদের হাতে সে 2টা বক্স দেয়। তো কারিটার প্যারেন্টস এই 2টা বক্স খুলে দেখে, একটার ভিতরে ডায়মন্ডের নেকলেস আর একটার ভিতরে ডায়মন্ডের রিং রয়েছে। তো এটা দেখে ওনারা অনেক অবাক হয়ে যায়, বিকজ এগুলো সবই আসল, সো অনেক এক্সপেন্সিভ জুয়েলারি। জিবারা যেটা জানায় যে অ্যাকচুয়ালি আমি তো আপনার মেয়েকে পছন্দ করতাম, আর আমি জানতাম কিছুদিনের ভিতর ওর বার্থডে আসতেছে, তোর বার্থডের জন্য গিফট আমি অনেক আগেই কিনে রেখেছিলাম, বাট তাকে যে আর দেওয়া হবে না এটা আমি কখনোই ভাবি নাই। এখন এই গিফটটা আমি আমার কাছে রেখে কি করব? তো আমি ভাবলাম আমি আপনাদের সাথে দেখা করে এই গিফটটা আমি আপনাদেরকে দিয়ে দিই। এর সাথে সাথে যদি বারা বলে প্লিজ আমি একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা আমার এই রিকোয়েস্টটা প্লিজ রাখবেন, ওর ফিউনারেলের জন্য যত খরচাপাতি লাগে এগুলো আমি দিতে চাই, বিকজ আমি কারিটাকে অনেক পছন্দ করতাম। এটা শুনে কারিটার বাবা মা বলে ওয়েট এ মিনিট, আমরা এখনও বেঁচে আছি, আমার সন্তানের ফিউনারেলের খরচ তো তোমার দেওয়ার দরকার নাই, তুমি আমার মেয়েকে কতটাই চিনো। তো এই কথা বলে কারিটার বাবা মা ওখান থেকে চলে আসে। বাট ওনাদের কাছে জিনিসটা খুবই ফিশি লাগতে থাকে যে কিছুদিনের পরিচয় আমার মেয়ের সাথে এই ছেলেটার, ও এত বেশি বেশি করার চেষ্টা করতেছে কেন আমার মেয়ের জন্য। মানে আমার মেয়ের ফিউনারেলের সব খরচাপাতি ও দিবে, এত গয়নাপাতিও আমার মেয়ের জন্য দিবে, এত কিছু আমার মেয়ের জন্য কেন করার চেষ্টা করতেছে। এরপর কারিটার বাবা মা অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিতে যায়, এরপর জোজি ইবারার নামে কমপ্লেন করে এবং তারা পুলিশ স্টেশনেও যায়, জোজি ইবারার নামে কমপ্লেন করে, বাট কোনো কাজ হয় না, যেহেতু তার ব্যাপারে কোনো প্রমাণাদি নাই, তার এগেন্সে কিছু করতে পারে না। এরপরও সে যথেষ্ট প্রভাবশালী এবং টাকা পয়সা চলে গেলেও সে যথেষ্ট ওই সময় বড়লোক ছিল, তো ওর বিরুদ্ধে কোনো কেস হয় না। তো যেহেতু কোনো মানে প্রমাণাদি জোজি ইবারার বিরুদ্ধে কারিটার বাবা মা বের করতে পারেনি, তো ওনারা বাধ্য হয়ে কিছু করতে পারেন না। আর যেহেতু কারিটার এই ফিউনারেলের যে প্রোগ্রামটা জাপানে হওয়ার কথা ছিল সেটার অফারটা জোজি ইবারা করেছিল, ওনারা সেটা বাধ্য হয়ে নেন এবং জাপানে কারিটার জন্য একটা তারা ফিউনারেল করেন। সেই ফিউনারেলটা করে
সামান্থা এবং কারিটার প্যারেন্টসরা অস্ট্রেলিয়াতে ব্যাক করেন। অন্যদিকে জোজি ইবারা তার নর্মাল লাইফে আবার ব্যাক করে। আবার সে মেয়েদেরকে বাসায় ধরে নিয়ে আসতেছে, ভিডিও বানাইতেছে, ফিল্ম করতেছে। এভাবে সে আরও 100 থেকে 97টা মেয়েকে এবং ভিডিও বানায়। 1997 সালে হোস্টেস ক্লাব থেকে আরেকটি ব্রিটিশ মেয়েকে দোহানের মাধ্যমে সে তার বাসায় নিয়ে আসে। বাসায় এনে কারিটাকে সে যেভাবে অজ্ঞান করে সেভাবে তাকে সে অজ্ঞান করে, তাকে আনড্রেস করে ফিল্ম করে, সব কিছুই সে করে। এরপর মেয়েটার জ্ঞান ফিরে, তারপরে মেয়েটা নর্মালি বাসায় চলে যায়। কিন্তু এই মেয়েটার বেলায় যেটা হয়, বাসায় যে সে এক্সট্রিম লেভেলে বমি করতে থাকে। সে এতটাই বমি করতে থাকে এক্স্যাক্টলি লাইক কারিটা। তো সে খুবই ভয় পেয়ে যায়, ইমিডিয়েটলি হসপিটালে যায়। মানে দেখে মনে হচ্ছিল তার ফুড পয়জনিং হয়েছে, কিন্তু অন টাইমে হসপিটালে যাওয়ার কারণে মেয়েটা প্রাণে বেঁচে যায়। বাট মেয়েটা 100% শিওর থাকে যে জোজি গতকাল রাতে তার সাথে কিছু তো একটা করেছিল, যে কারণে মেয়েটা অসুস্থ ফিল করেছে, এবং তাকে নিশ্চয়ই সে কিছু খাইয়ে গতকাল রাতে সে অজ্ঞান করিয়ে কিছু একটা করেছিল, যে কারণে তার এত আজকে অসুস্থ ফিল লাগতেছে এবং গতকাল রাতের তার কোনো কথা কিচ্ছু মনে নাই। তো সে যেটা করে, এই হসপিটাল থেকে ইমিডিয়েটলি সে পুলিশ স্টেশনে যায় এবং জোজির নামে একটা কমপ্লেন করানোর চেষ্টা করে। যেহেতু এই মেয়েটা একটা ব্রিটিশ ফরেনার ছিল আর সে একটা জাপানিজ ম্যানের নামে হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছিল এবং সেটার কোনো প্রমাণাদিও নাই, তাই তারা এই কেসটাকে একদমই পাত্তা দেয় না। বাট সত্যি কথা বলতে গেলে এতক্ষণ ধরে যতগুলো মেয়ে জোজি ইবারার নামে কেস করার চেষ্টা করেছে, আমরা যতদূর খেয়াল করেছি কাউকেই তারা পাত্তা দেয় নাই। জোজি ইবারার সাহসের মাত্রা আরও বেড়ে যায়। মানে এখন তার ভিডিও করার, এই ব্লগিং করার ইচ্ছা, মানে বহিঃপ্রকাশ অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। মানে এটা এখন আর বাসায় আটকায় নাই। 1998 সালে কোনো একটা রেস্টুরেন্টের বাথরুমের ভিতরে সে ক্যামেরা নিয়ে একটা মেয়ের পিছনে ঢুকে যায়। বাট সে ওই মুহূর্তে হাতে নাতে ধরা খায়। বাট এই একটা অবস্থাতে সে যখন ধরা খেয়ে গেছে, পুলিশ তাকে জেলে না নিয়ে যেটা করে, তাকে একটা চড় থাপ্পড় মারে এবং $75 এক ফাইন করে, এরপর তাকে ছেড়ে দেয়। এক একটা মেয়েকে এইভাবে করে যাইতেছে, ধরা পড়ার কোনো নামই নাই। সো এইভাবে দেখতে দেখতে জোজি ইবারা 2000 সালে পা দিয়ে ফেলে। এখন পর্যন্ত সে কিন্তু ধরা পড়ে নাই। তো এখন তার পরিচয় হয় আরেকটা মেয়ের সাথে, যে কিনা আজকের সবচেয়ে মুখ্য চরিত্রে রয়েছে, যার নাম হচ্ছে লুসি ব্ল্যাকম্যান। হচ্ছে একজন ব্রিটিশ ওমেন, আর তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। লন্ডনে সে তার মা এবং তার 2 সিবলিংয়ের সাথে বসবাস করত। বাবার নাম টিম, তার সাথে তার ক্লোজ রিলেশনশিপ ছিল। বাট যখন সে টিনেজার ছিল, তার বাবার সাথে তার মায়ের ডিভোর্স হওয়ার কারণে তারা সেপারেটেড থাকতো। বাট এমনিতে তার বাবার সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল। তো হাই স্কুল শেষ করার পর ও এয়ার হোস্টেসের একটা জব নেয় ব্রিটিশ এয়ারলাইন্সে। প্রথম দিকে তো লুসির এই জবটা খুবই পছন্দ ছিল, বাট কিছুদিন করার পর ওর খুবই টায়ার্ড লাগতে থাকে, ওর ঠিকমতো ঘুম হয় না, ওর জেট ল্যাগের প্রবলেম থাকে এবং এই জব করে ও বেশি টাকা ইনকামও করতে পারছিল না। কিছুদিন পর ওর একটা ফ্রেন্ডের থেকে ও জানতে পারে ওর ফ্রেন্ডের এক বোন জাপানে হোস্টেস ক্লাবে জব করে, যেখানে কিনা ও মাসে প্রায় মোর দ্যান $10,000 প্লাস সে ইনকাম করে। এই কথা শুনেও চিন্তা করতে থাকে, ওখানে বেশি তার কষ্টও করতে হয় না, জাস্ট কিছু বয়স্ক মানুষদের সাথে বসে থাকা লাগে, মাঝে মাঝে বয়স্ক মানুষদের সাথে ডেটে যাওয়া লাগে, এটা তো খুবই ইজি মানি। তো লুসি চিন্তা করতে থাকে, আচ্ছা আমি কি একটা চান্স নিয়ে দেখবো, এই জবটা আমি পারি কি না। তো লুসি এবং ওর বেস্ট ফ্রেন্ড লুইস, ওরা দুজন মিলে ডিসাইড করে যে চলো আমরা দুজন মিলে জাপানে যাই এবং আমরা দুজন মিলে একবার ট্রাই মেরে দেখি যে আমরা এই জবটা করতে পারি কি না। যেহেতু ওরা পার্মানেন্টলি এখানে কাজের জন্য আসে নাই, ওরা ওয়ার্ক ভিসা নিয়ে কিন্তু এখানে আসে নাই, ওরা ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে এসেছিল। আর এই টাইপের হোস্টেস ক্লাবগুলোতে কাজ করার জন্য ট্যুরিস্ট ভিসা নিয়ে আসলেও জবগুলো পাওয়া যায়। বাট ওয়ার্ক ভিসা যারা আসে তারা দেখা যায় চেকে পেমেন্ট পায়, আর ট্যুরিস্ট ভিসাতে যারা আসে তারা দেখা যায় হাতে হাতে টাকা পেয়ে যায়, এটার কোনো হিসাব নিকাশ থাকে না। তো যখন লুসি এবং লুইস ওরা এসেছিল, ওদেরকেও এখানে জব দিয়ে দেয়
দেখতে তো সুন্দর আছে, স্মার্ট মেয়ে, ওদেরকে হাতে হাতে এভরি উইকে ওদেরকে পেমেন্টটা দিয়ে দিত। হোস্টেস ক্লাবে কাজ করতে এসে লুসির অনেক ভালো লাগে, কজ ওর আগের কাজের তুলনায় এই কাজটা অনেক ইজি এবং খুব দ্রুত টাকা ইনকাম করা যায়। তো ও বাসায় এভরিডে ফোন দেয়, ওর বোনকে ভিডিও কল করে এবং তাদেরকে জানায় যে এখানে খুব শান্তিতে আছে এবং ইজিলি অনেক টাকা সে ইনকাম করতেছে। খুব দ্রুত লুসি এবং লুইস মিলে জাপানে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে এবং দুজন মিলে একটা বাসায় থাকা স্টার্ট করে। এবং জাপানে আসার কিছুদিনের ভিতরে ইউএস মেরিনের একটা ছেলের সাথে তার পরিচয় হয় এবং তার সাথে সে ডেট করাও স্টার্ট করে, যার নাম স্কট ফ্রেজার। স্কটের ইউএস মেরিনের স্টেশন ছিল টোকিওতে, সেই পারপাসে লুইসের সাথে তার পরিচয় হয় টোকিওতে। সব কিছু মিলিয়ে লুসি তার বেস্ট লাইফটা লিড করতেছিল, মানে একদিক দিয়ে সে ভালো টাকা ইনকাম করতেছিল, এখানে সে অনেক এনজয় করতেছিল, তার এখানে বয়ফ্রেন্ডও হয়েছে। বাট একটা জিনিস নিয়ে সে খুব স্ট্রাগলিং করছিল, সেটা হচ্ছে দোহান পাটটা নিয়ে। দোহান পাটটা তার একদমই পছন্দ ছিল না, বিকজ এখানে ফোর্সফুলি মিডিল এজ মানুষরা তাকে ডেটে নিয়ে যেত, আর ডেটে নিয়ে গেলে তার সাথে যদি কেউ কিছু করার চেষ্টা করতো সেখানে সে বাধাও দেওয়ার মানে সে পারতো না। অন্যদিকে যদি হোস্টেস ক্লাবে তোমাকে কাজ করতে হয় তাহলে তোমাকে দোহানে যেতেই হবে, দোহানে যাওয়া হচ্ছে বাধ্যতামূলক তোমার কাজ। তো যেহেতু এখানে ওর জব করলে ভালো টাকা ইনকাম করতে হবে, ওকে দোহানে যেতেই হতো। সেরকমই একটি দোহানে যাওয়ার জন্য লুসি একদমই প্রস্তুত ছিল না। ওর ম্যানেজমেন্টরা ওকে ফোর্সফুলি একটি দোহানে পাঠায় এবং সেখানে যেই প্রথমবারের মতো তার পরিচয় হয় জোজি ইবারার সাথে। আর এবং আমরা সবাই জানি জোজি ইবারার একটা উইক পয়েন্ট হচ্ছে ফরেনার ব্লন্ড ওমেন। জোজি ইবারা লুসিকে বলে, দোহান ডেটের জন্য আমি তোমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যেতে চাই, আমার লেক সাইড ভিউ একটা অ্যাপার্টমেন্ট আছে, সেখানে আমরা ডিনার ডেট করবো। যেহেতু হোস্ট সবসময় দোহানের মেয়েদেরকে নিয়ে যায়, তো তাদের তো আর কিছু করার থাকে না, তো ওকে বলে ওকে ফাইন, আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। তো ডিনার ডেটে জোজি ইবারার অ্যাপার্টমেন্টে তারা যায়, সেখানে যেয়ে তারা ডিনার করে, তাদের ডেটটা ভালোই যায়। তো সন্ধ্যা 7টার ভিতরে তাদের ডিনার ডেটটা শেষ হয়ে যায়। তো সেখানে থেকেই লুসি তার বেস্ট ফ্রেন্ড লুইসকে কল করে বলে যে আমার ডিনার ডেটটা ফিনিশ হয়ে যাচ্ছে, আমি কিছুক্ষণের ভিতরে চলে আসব। এই দিনই রাত্রেবেলা 10টার দিকে লুইস, লুসি এবং লুসির বয়ফ্রেন্ড ওদের তিনজনের একসাথে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল। ও বলেছিল আমার এই দোহান ডেটটা শেষ হয়ে গেলে আমরা তিনজন একসাথে ঘুরতে যাব, তোমরা চিন্তা করো না, আমি খুব দ্রুত চলে আসবো। তো এই কারণেই সন্ধ্যা 7টার সময় ও কল দিয়ে জানিয়ে দেয় যে আমি কিছুক্ষণের ভিতরে রওনা দিয়ে দিচ্ছি, তোমরা রেডি হয়ে যাও। 2000 সাল জুলাই মাসের 3 তারিখ, মানে লুসি নিখোঁজ হয়েছে মাত্র 2 দিন হবে। অন্যদিকে লুইস মানে লুসির বেস্ট ফ্রেন্ড, ও একদম পাগল হয়ে গেছে যে আমার বান্ধবী 2 দিন আগে বলেছে আধা ঘন্টার মধ্যে বাসায় আসছি, ও এখনও ফিরছে না, ও কোথায় গেল। তো সে পুলিশ স্টেশনে যায় এবং লুসি নিখোঁজ হওয়ার সে একটা রিপোর্ট করানোর চেষ্টা করে। যেহেতু তারা ফরেনার এবং তাদের ওয়ার্ক পারমিট নাই, তারা হচ্ছে ট্যুরিস্ট ভিসা দিয়ে এখানে আছে, তো পুলিশ তাদের একদমই ভ্যালু দেয় না। দেখো, প্রত্যেকটা দেশে কিন্তু কাজ করার একটা নিয়ম আছে। তুমি যদি কোনো একটা দেশে যে কাজ করতে যাও সেখানে তোমাকে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে হবে, তুমি ট্যুরিস্ট হয়ে এসে কিন্তু কোনো দেশে কাজ করতে পারো না। লুইস অ্যান্ড লুসি যে কাজটা করেছিল সেটা কিন্তু ইলিগাল। ওরা ট্যুরিস্ট হয়ে ঘুরতে এসে ওরা ইলিগালি এই হোস্টেস ক্লাবগুলোতে কাজ করছিল। তো যখন লুসি নিখোঁজ হয়ে গেছে, লুইস লুসির নামে নিখোঁজের রিপোর্ট লেখাতে যে বলেছে যে আমরা অমুক হোস্টেস ক্লাবে ওয়ার্ক করছি, তখন পুলিশ জিজ্ঞাসা করেছে আপনাদের কি ওয়ার্ক পারমিট আছে? ওরা বলেছে না, আমরা ট্যুরিস্ট ভিসায় এসেছি। সো পুলিশ কেন ওদের কথা সিরিয়াসলি নিবে? তো প্রথমেই তো ওরা ইলিগাল কাজ করেছে, তো পুলিশ ওদেরকে একদমই পাত্তা দেয় না। পুলিশের যেটা বলতে থাকে, উনি একজন গ্রোন ওমেন, উনি এখানে ঘুরতে এসেছেন, উনি অন্য কোনো একটা সিটিতেও ঘুরতে যেতে পারেন। কয়েক সপ্তাহ হওয়ার পর আমরা অ্যাকচুয়ালি দেখবো যে উনি কোথায় গিয়েছেন। এরপরও যদি ওনাকে পাওয়া না যায়, এরপর আমরা দেখবো অ্যাকচুয়ালি কী করা যায়। তো পুলিশের কাছে রিপোর্ট না লেখাতে পেরে লুইস অনেক ডিপ্রেস হয়ে যায়, এরপর বাসায় ফেরত আসে। এর কয়েকদিনের ভিতরে ওর কাছে একটা ফোন কল আসে। যিনি ফোন কল করেছেন তিনি তার সাথে ইংলিশেই কথা বলছেন, বাট তার কথার ভিতরে একটা জাপানিজ
হেভি অ্যাকসেন্ট আছে, মানে কোনো জাপানিজ ম্যান যদি ইংলিশ বলে সেটা শুনতে যেমন লাগবে এই লোকটার কথা শুনে সেরকমই লাগছে। তো উনি লুইসকে যেটা বলেন, লুসি ভালো আছে কিন্তু তার সাথে আপনার আর দেখা হবে না, উনি একটা জাপানিজ কাল্টে জয়েন করেছেন, এখন থেকে উনি সেখানেই থাকবেন। তো এই কথাটা শুনে লুইস খুব অবাক হয়ে যায়। আমার বান্ধবী লুসি তো এরকম না। আর ও আমাকে বলছিল ও আধা ঘন্টার ভিতরে আসতেছে, রাত 10টায় ওর বয়ফ্রেন্ডের সাথে আমার ঘুরতে যাওয়ার কথা, আমরা 3জন বাইরে যাব। এই হাফ অ্যান আওয়ার ভিতরে ও একটা কাল্টে জয়েন্ট করে ফেলছে আর বলছে আমাদের সাথে আর কোনোদিন দেখা করতে চায় না। তো হতেই পারে না। আর কোনো উপায় না পেয়ে লুইস ব্রিটিশ এম্বাসিতে যায় এবং বলে যে প্লিজ আমাদেরকে হেল্প করেন, আমার ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না। এরপর ব্রিটিশ এম্বাসি ওকে বলে যে সমস্যা নেই, আমরা আপনাকে হেল্প করব। তো লুসির বাবা যখন জানতে পারে যে লুসিকে কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইমিডিয়েটলি লুসির বাবা এবং তার ছোট বোন সোফি, তারা দুইজন ইমিডিয়েটলি ইউকে থেকে জাপানে চলে আসে। তো ওনাদেরকেও পুলিশ সেম কথা বলেন যে লুসি একটা ইয়াঙ্গার ওমেন, উনি হয়তো বা কোথাও ঘুরতে গিয়েছেন, যদি কয়েকদিনের ভিতরে ওনাকে খুঁজে না পাওয়া যায় এরপর আমরা ব্যবস্থা নিই। এর সাথে সাথে পুলিশ আবার লুসির বাবাকে বলতে থাকে যে আমরা আবার আপনার মেয়ের বান্ধবীর থেকে শুনতে পেরেছি তাকে একজন আননোন পারসন কল দিয়ে বলেছে আপনার মেয়ে নাকি জাপানের কোনো একটা কাল্টে জয়েন্ট হয়ে গেছে। এই ব্যাপারটায় কিন্তু আমাদের একটু সিরিয়াস হওয়া উচিত। আজকাল অনেক মানুষ কাল্টে জয়েন্ট হচ্ছে, এমন হতে পারে আপনার মেয়ে আবার কোনো কাল্টে না জয়েন্ট হয়ে যায়। তখন টিম, লুসির বাবা বলে না না না, আমার মেয়ে এরকম টাইপের না, সে আর যাই হোক কোনো কাল্টে জয়েন্ট হতে পারে না। টিম বুঝতে পারেন যে ওনার মেয়ের ব্যাপারে ততক্ষণ পর্যন্ত কেউ কথাবার্তা বলবে না যতক্ষণ পর্যন্ত উনি একটা নয়েজ ক্রিয়েট করবে না, মানে সোশ্যাল মিডিয়াতে একটা আলোড়ন সৃষ্টি করা দরকার যেটার মাধ্যমে সবাই লুসিকে নিয়ে কথা বলবে। যেটা করে ওর মেয়ের জন্য সে হিউজ ক্যাম্পেইন করা শুরু করে। টিমের একটা লাক ফেভার করে, তখনকার সময় ইউকের প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ার কোনো একটা কাজের পারপাসে টোকিওতে আসছিলেন। তো টনি ব্লেয়ারের অ্যাটেনশন পাওয়ার জন্য টিমের যা যা করা দরকার তিনি তাই করেন এবং শেষমেশ টনি ব্লেয়ারের সাথে টিম সাক্ষাৎ করার সুযোগ পান। টনি ব্লেয়ারের সাথে যখন টিম সাক্ষাৎ করে এরপর তিনি সব কিছু খুলে বলেন। এরপর টনি ব্লেয়ার জাপান প্রাইম মিনিস্টারকে সব কিছু খুলে বলেন এবং তিনি তাকে রিকোয়েস্ট করেন যে প্লিজ আমাদের দেশের একটি মেয়ে আপনাদের দেশে এসে নিখোঁজ হয়ে গেছে, আপনি এই কেসটা আপনাদের পুলিশকে একটু সিরিয়াসলি নিতে বলেন। বাট অন্যদিকে টিম যেটা চিন্তা করতে থাকে, এতদিন ধরে যারা আমার মেয়েকে খুঁজে নাই, আমার মনে হয় না প্রাইম মিনিস্টার বলার কারণে তারা আমার মেয়েকে খুঁজতে পারে। তো উনি যেটা করেন, ওনার নিজের টাকায় উনি 2 থেকে 3 জন প্রাইভেট ইনভেস্টিগেটর হায়ার করেন এবং তাদেরকে তিনি কাজে লাগিয়ে দেন এবং নিজের একটা হটলাইন নাম্বার তিনি ক্রিয়েট করেন এবং সেটা জাপানের বিভিন্ন জায়গাতে পোস্টার করে তিনি চারিদিকে লিফলেট করে ছড়িয়ে দেন এবং সবাইকে বলেন আপনাদের কাছে যদি কোনো ক্লু থাকে আপনারা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে এই হটলাইনে মানে যেমন মানুষ অ্যাকচুয়ালি ভালো ইনফরমেশন শেয়ার করে সেরকম কিন্তু আজাইরা ক্লুও দেয়। সো বিভিন্ন টাইপের এত ফোন দিয়ে মানুষ তাদেরকে ইনফর্ম করতেছিল, মানে তারা অ্যাকচুয়ালি দিশাহারা হয়ে যায়, তারা বুঝতে পারতেছিল না যে অ্যাকচুয়ালি কেউ কি রিয়েল ইনফরমেশন দিতেছে নাকি ফেক ইনফরমেশন দিতেছে। জাপানের সবাই যখন আস্তে আস্তে লুসি ব্ল্যাকম্যানের স্টোরিটার ব্যাপারে জানতে থাকে যে অ্যাকচুয়ালি তার সাথে কি ঘটেছিল, আস্তে আস্তে অনেক হোস্টেসেস গার্লরাও সামনে এগিয়ে আসতে থাকে এবং তারাও বলতে থাকে আমাদের সাথেও অতীতে এরকম সিমিলার ঘটনা ঘটেছিল, আমাদের সাথেও একজন লোক এক্স্যাক্টলি সেম বিহেভ করেছিল, আমাদেরকেও বলেছিল যে চলো আমাদের এরকম একটা সি ভিউ অ্যাপার্টমেন্ট আছে, তোমাদেরকে আমরা এখানে নিয়ে যাব। এরপর আমাদেরকে নিয়ে যায়, আমাদেরকে ড্রিঙ্কস খাওয়ায়, পরবর্তীতে আমাদের কিছু মনে নাই, পরদিন বাসায় আমরা চলে আসি। এরপর আমাদের সাথে কি হয়েছিল আমরা আর জানি না। কেউ কেউ বলেছে আমাদের সাথে মেবি হয়েছে, আমরা পুলিশ স্টেশনে গিয়েছিলাম, পুলিশ আমাদের মানে কোনো কেস নেয় নাই, পাত্তা দেয় নাই, আমরা এখান থেকে চলে এসেছি। এরকম করতে করতে অনেকগুলো মেয়ে সামনে এগিয়ে আসে আর সবার সাথে মানে একটা কমন জিনিস হচ্ছে
সবাই যে কথাটা বলতেছে যে সবাইকে এই লোকটা একটা সেম প্লেসে যাওয়ার কথা বলেছে, সেটা হচ্ছে তার সি ভিউ অ্যাপার্টমেন্ট। সব মেয়েদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন সি ভিউ অ্যাপার্টমেন্টে আপনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা বলতে পারবেন? তো সব মেয়েরাই একটা স্পেসিফিক জায়গার, একটা স্পেসিফিক এরিয়ার বিল্ডিংয়ের কথা তারা উল্লেখ করেছে। তো সেই বিল্ডিংয়ের একজন পুরুষই আছে যে কিনা এরকম টাইপের হোস্টেস ক্লাবে যে থাকে, সে আর কেউ না, সে হচ্ছে জোজি ইবার। জাপানের একটা রুলস আছে, কারো কথায় ইমিডিয়েটলি শুনে জাপানের পুলিশ অফিসার কাউকে গ্রেপ্তার করে না যতক্ষণ তার ব্যাপারে ইনাফ ইনফরমেশন না পাওয়া যায়। তো তারা ওয়েট করতে থাকে জোজি ইবারার ব্যাপারে আরও ইনাফ ইনফরমেশন পাওয়ার জন্য। অন্যদিকে জোজি ইবারা একটা বোট পারচেস করে ফেলছে, এই নৌকা দিয়ে সে সমুদ্র দিয়ে পার হয়ে অন্য জায়গায় চলেও যাবে। তো জোজি ইবারা যে একটা বোট পারচেস করেছে কোনো একটা সূত্রে এটা পুলিশরা জেনে ফেলে। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে অতীতের একটা নিউজ ছড়িয়ে যায় যে পুলিশরা যে একবার জোজি ইবারাকে জাস্ট $75 ফাইন করে ছেড়ে দিয়েছিল, সে যখন একটা বাথরুমে ঢুকে কোনো একটা মেয়ের ভিডিও করার চেষ্টা করেছিল। তখন জাপানের পুলিশরা চিন্তা করতে থাকে না না না, জিনিসটা তো খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা বেশি বাড়াবাড়ি হয়ে যাওয়ার আগে যত দ্রুত সম্ভব আমাদের জোজি ইবারাকে গ্রেপ্তার করা লাগবে। নাহলে দেখা যাবে জোজি ইবারা যদি জানতে পারে যে ওকে নিয়ে বেশি বেশি নিউজ হচ্ছে, ও যদি আরও দ্রুত বোটে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আমরা তাহলে কোনো মতেই ওকে গ্রেপ্তার করতে পারবো না। পুলিশ যে এই মুহূর্তে জোজি ইবারাকে গ্রেপ্তার করতে এসেছে, এটার সাথে কিন্তু লুসির নিখোঁজ হয়ে যাওয়া এটার কিন্তু কোনো সম্পর্ক নাই। এই যে একের পর এক হোস্টেস গার্লগুলো এসে পুলিশের কাছে বলছে একটা সি সাইড ভিউ একটা অ্যাপার্টমেন্টের কথা, তাদেরকে যে কোনো একজন উঠিয়ে নিয়ে গিয়েছিল, মেবি তাদেরকে তারা করেছিল, সেই সুবাদে যেহেতু জোজি ইবারার নামটা উঠে এসেছে, সেই পারপাসে তাকে কিন্তু গ্রেপ্তার করতে পুলিশ অফিসার এখানে এসেছে। তো যখন পুলিশ অফিসার জোজি ইবারার রুমে আসে, এখানে আসার পর তারা দেখে হোল নিউ ওয়ার্ল্ড, পুরো বাসা জুড়ে ক্যামেরা সেট আপ করা, একেবারে কন্টেন্ট ক্রিয়েটরের বাসা। মনে হচ্ছে যেন 2000 সালে সে কোনো এক ইউটিউবারের বাসায় ঢুকে গেছে। একদম ট্রাইপড, লাইট, ক্যামেরা সব কিছু সে সেট আপ করে একদম বেড রেডি করে সে একদম রেডি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। জোজি ইবারার এই সি ভিউ অ্যাপার্টমেন্টটাকে যখন জাপানের পুলিশ অফিসাররা সার্চ করে, এখান থেকে তারা টোটাল 400 মেয়ের আলাদা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ভিডিও জব্দ করতে পারে। তোমাদের এটা মাথায় রাখতে হবে, 2090 সালের পর থেকে সে ভিডিও বানানো স্টার্ট করে। 2090 সাল থেকে 2000 সাল পর্যন্ত সে 400 মেয়ের ভিডিও বানিয়েছে। তাহলে টোটাল সে কতগুলো মেয়েকে রেপ করেছে এর সংখ্যা অ্যাকচুয়ালি কেউ জানে না। সে এইসব মেয়েদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ভিডিওর পাশাপাশি ওর জার্নালগুলো পুলিশরা জব্দ করে, এবং এই জার্নালগুলো থেকে বেরিয়ে আসে গাড়িটার নাম। যদি পুলিশ অফিসাররা এই ডায়েরিগুলোকে জব্দ না করতো, গাড়িটার মৃত্যুর আসল রহস্য কখনোই জানতে পারতো না। ডক্টররা কিন্তু প্রথম থেকেই মনে করতেছিল এটা মেবি ভাইটাল হেপাটাইটিস। বাট এই ডায়েরিতে যে জিনিসটা লেখা ছিল, প্রথমে লেখা ছিল গাড়িটার নাম এবং তার ডেড এবং তার কজ অফ ডেথ, সেখানে লেখা টু মাচ ক্লোরোফর্ম। এটা দেখে পুলিশের তো একদম চোখ মাথায় উঠে গেছে, কারণ এতদিন পর্যন্ত ওরা জানতো তার কজ অফ ডেথ ছিল সম্ভবত ভাইটাল হেপাটাইটিস। মানে ডক্টররা এটা ধারণা করেছিল, তাদের মাথায় একবারও আসে নাই হয়তোবা তাকে ক্লোরোফর্ম দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল। জোজি ইবারার ব্যাপারে তো জাপানের পুলিশ অফিসাররা কিছুই জানতো না। কিছু হোস্টেস গার্লসরা এসে তার ব্যাপারে কমপ্লেন করেছে বলেই তারা তার বাসায় আসে এবং এত কিছু আবিষ্কার করতে পারে, এবং তার জার্নাল ঘাটার কারণেই তারা কারিটার মৃত্যুর আসল রহস্য জানতে পারে। এবং কারিটার মৃত্যুর আসল রহস্য জানার পর তাদের মনে একটা সেকেন্ড থট আসে যে মেবি লুসি ব্ল্যাকম্যান গুম হয়ে যাওয়ার পিছনেও জোজি ইবারার হাত থাকতে পারে। তাই তারা যেটা করে,
জোজি ইবারার ফ্ল্যাটটাকে তারা সেকেন্ড টাইম আরেকবার সার্চ করে যে কিছু পাওয়া যায় কিনা এই বাসা থেকে, যেটা দিয়ে আমরা একটু হলেও প্রমাণ করতে পারবো অথবা কোনো একটা সোর্স খুঁজে পাবো যেটা দিয়ে আমরা মানে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবো। ওরা যেটা করে পুরো বাসাটাকে সার্চ করে, আর পুরো বাসা সার্চ করার পর ওরা বাসার একটা কর্নার থেকে কিছু সোনালি রঙের চুল খুঁজে পায়। আর এই সোনালি রঙের চুলগুলোকে যখন ডিএনএ টেস্ট করতে দেওয়া হয়, গেস হোয়াট, এই চুলগুলো আর কারো না, লুসি ব্ল্যাকম্যানের। আর এখান থেকে প্রমাণ হয়ে যায় লুসি ব্ল্যাকম্যান গায়েব হওয়ার আগে এই সি ভিউ অ্যাপার্টমেন্টে সে এসেছিল। লুসি ব্ল্যাকম্যানের এই গোল্ডেন হেয়ার তো এটা প্রমাণ করে দেয় সে জোজি ইবারার ফ্ল্যাটে অবশ্যই এসেছিল। এখন কথা হচ্ছে তাহলে রাইট নাও লুসি ব্ল্যাকম্যান কোথায়? পুলিশ অফিসাররা জোজি ইবারার এই ফ্ল্যাটটা তন্ন তন্ন করে খুঁজে, কোথাও লুসিকে পাওয়া যায় না। জোজি ইবারার এই ফ্ল্যাটটা হচ্ছে একটা বিচের পাশে, ওরা বিচের পাশে চারপাশটা খোঁজে, এই পাশে একটা পাহাড় আছে সেখানেও খোঁজে, সব এরিয়াকে একদম তন্ন তন্ন করে খোঁজে। এবং জাপানে জোজি ইবারার যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে যে পুলিশরা সার্চ করে আসে কোনো জায়গাতেই লুসিকে খুঁজে পাওয়া যায় না। দেখতে দেখতে প্রায় 7 মাস হয়ে গেছে লুসি নিখোঁজ। তো পুলিশরা আরেকবার অ্যাটেম্প নেয় লুসি ব্ল্যাকম্যানকে খোঁজার। তো ওনারা চিন্তা করেন জোজি ইবারার বাসার পিছনের যে বিচ এরিয়াটা আছে ওইটার পিছনে একটা পাহাড় রয়েছে, ওইটার নিচে বলতে পারো একটু কেভ এরিয়া রয়েছে, একটু গর্ত টাইপের। ওনারা চিন্তা করেন এখানে এসে যদি কেউ কিছু মাটির নিচে গেঁথে রেখে যায় একজন পার্সনের জন্য খুবই টাফ হবে সেটাকে খুঁড়ে বের করা। তো আমাদের উচিত হবে এই গর্তর জায়গাগুলোকে মানে আরেকবার খনন করে দেখা যে আদৌ এখানে কিছু রয়েছে কিনা। আমি পাশ থেকে পিকচার দেওয়ার চেষ্টা করব, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই যে জোজি ইবারার বাসার পিছনের বিচ এরিয়াটা আছে, এই বিচ এরিয়ার একটা কেবের ভিতরে একটা বড় সড়ো লেভেলের একটা বাথটব পড়ে আছে। অনেকের থেকে যেটা জানা যায় 5-6 মাস ধরেই নাকি এখানে এই বাথটবটা পড়ে আছে। পুলিশ অফিসাররা কিন্তু যেটা বলেছেন ওনারা কয়েকবার এখানে সার্চ করে গেছেন, তাহলে ওনারা কেন এই বাথটবটা আগে দেখেন নাই এটা কেউ জানে না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত ওনারা যখন মানে এবারে সেই বাথটবটা দেখেন তো ওনারা ঠিক করেন যে এটাকে উঠিয়ে দেখবেন যেটা নিচে কি আছে। তো উঠিয়ে দেখতেই কয়েকটা পলিথিন এটার সাথে উঠে আসে। তো পলিথিনের ভিতরে ওনারা দেখতে পান যে কিছু মাংস টাইপের জিনিস, মানে দেখে বোঝা যাচ্ছে এটা হিউম্যান রিমেইন। এক একটা দলা পোটলা এভাবে উঠে উঠে আসতেছে, যেটার সাথে কিছু কংক্রিট দিয়ে রাখা হয়েছে যেন এটা ভেসে উপরের দিকে উঠে না আসতে পারে। যেহেতু এটা হচ্ছে একদম বিচের সাথে, যেন অনেক সময় হয় না জোয়ারের পানি এসে যেন এটাকে টান দিয়ে আবার নিয়ে চলে না যেতে পারে ভাটার সাথে, এই কারণে হয়তো বা কংক্রিট দিয়ে এটাকে জাতা দিয়ে বাথটাবের নিচে রাখা হয়েছে। তো বডিটা এমনভাবে ডিকম্পোজড হয়েছে এখন আর না বোঝার উপায় নাই যে বডিটা অ্যাকচুয়ালি কার, এটা ছেলের বডি না মেয়ের বডি, উনি কিভাবে মারা গেছেন। তো অবশেষে একটা মাথা পাওয়া যায়। সো এই মাথাতে অ্যাটাচ থাকার দাঁত থেকে সেই দাঁতের ডেন্টাল রিপোর্ট থেকে অ্যাকচুয়ালি জানা যায় এটা আর কারো না, এটা লুসি ব্ল্যাকম্যানের বডির অংশবিশেষ। ফাইনালি জোজি ইবারাকে গ্রেপ্তার করা হয়। লুসি ব্ল্যাকম্যানকে করার কারণে এর সাথে সাথে তাকে চার্জ করানো হয় কারিটার জন্য, এবং এর সাথে সাথে তাকে 8 কাউন্টস অফ চার্জ দেওয়া হয়, কারণ আরও 8 জন মেয়ে এগিয়ে আসে যারা ওই সময় হোস্টেস ক্লাবে কাজ করত, যারা কিনা দাবি করে তাদের সাথে জোজি ইবারা সেম কাজ করেছে। নর্মালি এরকম টাইপের কেস হলে যেটা হয় যে ক্রিমিনাল নিজের গিল্টি নিজে স্বীকার করে, বাট জোজি ইবারা আর 10টা মানুষের মতো না, সে সব কিছু অস্বীকার করে এবং সে বলে সে নির্দোষ। আমি যতদূর জানতে পেরেছি জাপানে এরকম টাইপের কেস খুবই রেয়ার টাইপের হয়ে থাকে, মানে তাদের দেশে ট্রায়াল মাসে একবার হয়। তো একটা কেসের যদি ট্রায়াল 12টা হয় তার মানে এই কেস 12 মাস ধরে চলবে। জোজি ইবারার কেসটা এতটাই কমপ্লিকেটেড ছিল যেহেতু ও কোনো কিছুই স্বীকার করছিল না,
তাই তার কেসটা প্রায় 6 বছর ধরে চলেছিল। মানে দেখতে গেলে মনে হচ্ছে ওর 6 বছর সময় লেগেছে, বাট কোর্ট অনুযায়ী মাত্র 72 দিনেই ওর কেসটা শেষ হয়েছে। সো অবশেষে জানা যায় অ্যাকচুয়ালি লুসির সাথে কি হয়েছিল। সো 2004 সালের জুলাই মাসের 4 তারিখে জজিকে দেখা যায় একটা হার্ডওয়্যারের দোকানে। হার্ডওয়্যারের দোকান থেকে সে ছিকল কিনে, প্লাস্টিক ব্যাগ কিনে, বিভিন্ন টাইপের সে ছুরি কিনে এবং বড় বড় পলিথিন ব্যাগ, টেন্ট কিনে এবং সিমেন্টের মিক্সচার কিনে। এর 2 দিন পর মানে 2000 সালের 6 জুলাই ওর প্রতিবেশীরা যেটা জানায়, ওর বাসা থেকে প্রচণ্ড লাউড নয়েজ আসতে থাকে। এতটাই ও লাউড নয়েজ ক্রিয়েট করে, না পারতে ওর নেইবাররা পুলিশকে কমপ্লেন করে এবং পুলিশ ওর বাসায় পর্যন্ত আসে এটা জানতে যে ও কেন এত নয়েজ ক্রিয়েট করতেছে। তো যদি যখন ওর বাসায় কংক্রিটের কাজ করতেছিল, ওই সময় ওর বাসায় একটা কলিং বেলের আওয়াজ আসে, টিং টং। তো যদি একটু অবাক হয়ে যায়, এই সময় ওর বাসায় কে আসবে? তো দেখে পুলিশ অফিসার আসছে। তো পুলিশ বলে, এক্সকিউজ মি, আপনার নেইবাররা আপনার নামে কমপ্লেন করেছে আপনি অনেক সাউন্ড ক্রিয়েট করতেছেন, তো আমরা কি আপনার বাসায় ঢুকতে পারি? তো ওই মুহূর্তে ওর সারা গায়ে মানে সিমেন্টের ধুলা বালু লাগা। তো জজি বলে যে জি, আপনারা আমার বাসায় আসতে পারেন। তো বলতেছে, আচ্ছা সাউন্ডটা কোথা থেকে আসতেছে আমরা কি জানতে পারি? বলতেছে, আসলে আমি আমার বাথরুমে কিছু কংক্রিটের কাজ করতেছি। তো পুলিশ অফিসার বলে যে আমরা কি আপনার বাথরুমটা একটু দেখতে পারি? জজি বলে যে নো, আপনারা আমার বাথরুম দেখতে পারেন না। রাইট নাও আমার বাথরুম দেখতে যাওয়া আর আমাকে নুড অবস্থায় দেখা সেম জিনিস। সো আমি আমার বাথরুম এই অবস্থায় আপনাদেরকে দেখতে দিব না। শুনতে খুবই অদ্ভুত লজিক হলেও পুলিশের কাছে কিছু করার ছিল না, কারণ যেহেতু পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট নাই এবং বাসার ওনার তাকে না করে দিয়েছেন, এখন তার আর কোনো রাইটস নাই। তিনি চাইলেও বাসার বাথরুমটা তিনি আর সার্চ করতে পারবেন না। তো পুলিশ অফিসার স্বেচ্ছায় জজির বাসা থেকে বের হয়ে যান। প্রবাবলি তিনি পরে সার্চ ওয়ারেন্ট নিয়ে হয়তোবা জজির বাসায় আবার তিনি দ্বিতীয়বারের মতো সার্চ করতে আসতে পারেন। তো যখন পুলিশ অফিসার বাসা থেকে বের হয়ে যায়, এই কথাটা জজির মাথায় ঢুকে। ও নিজেও যেহেতু ল নিয়ে পড়াশোনা করেছে, মেবি এই কারণে যে আমি যে ওনাকে বের করে দিলাম, উনি তো সার্চ ওয়ারেন্ট নিয়ে একটু পরে আবার চলে আসতে পারে। তো জজি চিন্তা করতে থাকে, আমাকে এখনই এমন কিছু একটা করতে হবে যেটা দিয়ে আমি পুলিশকে আটকাবো এবং ওদেরকে এমন কিছু একটা দেখায় ওদেরকে বিশ্বাস করাবো যেন ওরা আর সেকেন্ড টাইম আমার বাসায় আর সার্চ ওয়ারেন্ট নিয়ে না আসে। জজির একটা পছন্দের পেট ছিল যেটা কিনা ওর বেস্ট ফ্রেন্ড, যার নাম আইরিন, সেটা কিছুদিন আগে মারা যায়। এটার মৃত্যুর পিছনে জজির অ্যাকচুয়ালি কোনো হাত ছিল না, ওটা মানে ন্যাচারালি মারা যায়। জজি যেহেতু তার কুকুরকে এত ভালোবাসতো, সে চিন্তা করতেছিল যে সামনে মানে বিজ্ঞান প্রযুক্তি এত দ্রুত গতিতে আগাচ্ছে, ও চিন্তা করে আমার এই পেটটার ডেড বডিটাকে আমি ফ্রোজেন করে রাখি, হয়তোবা এমন টেকনোলজি ভবিষ্যতে আসতে পারে ওর ডেড বডি থেকে কোনো একটা ডিএনএ টুকরা দিয়ে আমি ওর ক্লোন তৈরি করতে পারবো। এই কথা চিন্তা করে 2000 সালেই জজি তার কুকুরের ডেড বডিটাকে ডিপ ফ্রিজে ফ্রোজ করে রাখে। ও মাই গড, চিন্তা করো, এখন করলেও আমি মানতাম। সে 2000 সালে এই কাজটা করে বসেছিল। তো পুলিশ যখন নিচে নেমে যাচ্ছিল, সে ডিপ ফ্রিজ থেকে তার কুকুরের ডেড বডিটা কোলে নিয়ে পুলিশ অফিসারকে বলতে থাকে, পুলিশ অফিসার প্লিজ আপনারা আমাকে সন্দেহ করবেন না, অ্যাকচুয়ালি আমি আপনাকে বাথরুমে যেতে দিচ্ছিলাম না, এর রিজন আমার কুকুরের ডেড বডিটাকে আমি এখানে লুকিয়ে রেখেছিলাম। আমি জানি না মানুষ আমাকে পাগল ভাববে কি না, বাট আমি আইরিনকে এত ভালোবাসি, আমি অনেক দিন ধরে ওর ডেড বডিটাকে বাথরুমে লুকিয়ে রেখেছিলাম, কারণ আমি বিশ্বাস করি একদিন না একদিন আমাদের দেশের বিজ্ঞান প্রযুক্তি এতটাই আগাবে যে আমি ওর ডিএনএ দিয়ে ওর একটা ক্লোন ভবিষ্যতে তৈরি করতে পারবো। তাই ওর বডিটাকে আমি ফ্রোজেন করে রেখেছি। তাই কেউ আসলে আমি আমার বাথরুমে কাউকে যেতে দিই না। আপনাকে যে আমি বাথরুমে যেতে দিই না, প্লিজ আপনি কিছু মনে করবেন না। তো পুলিশরা যখন অ্যাকচুয়ালি দেখে যে ওর পেটটাকে ও সত্যি মৃত কুকুরটাকে ও এরকম ফ্রোজেন করে রাখছে, ওকে বিশ্বাস করে
এবং ওরা দ্বিতীয়বারের মতো সার্চ ওয়ারেন্ট নিয়ে ওর বাসায় আর আসে না। বাট পুলিশ যেটা রিয়েলাইজ করতে পারে না, ওই মুহূর্তে লুসি ব্ল্যাকম্যানের বডি ছিল জোজি ইবারার ওয়াশরুমে। আর এই যে ওর প্রতিবেশীরা বলতেছে ওর বাসা থেকে অনেক জোরে জোরে সাউন্ড আসতেছে, এই সাউন্ডগুলো হচ্ছে মানুষের স্পাইন ভাঙার সাউন্ড। এগুলোকে ভেঙে ভেঙে ও এক একটা কংক্রিটের ভিতরে ঢুকাচ্ছে। যদি জোজির মুখের কথা বিশ্বাস না করে পুলিশরা ওই দিনই সার্চ ওয়ারেন্ট নিয়ে জোজির বাসা খুঁজতে আসতো, তাহলে ওই মুহূর্তেই তারা লুসির বডিটা মেবি খুঁজে পেত। এখন অনেকেই চিন্তা করতে পারো যে আপু, যখন পুলিশ অফিসাররা এসে জোজি ইবারার পুরো বাসাটা সার্চ করেছিল, যখন তার বাসা থেকে এই 400 মানুষের ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়, তখন কেন এই শুধুমাত্র লুসির চুলের ডিএনএ ছাড়া আর কিচ্ছু পাওয়া গেল না? এর রিজন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সে 2000 সালের জুলাই মাসের 4 তারিখে একটা হার্ডওয়্যারের দোকানে গিয়েছিল, সেখান থেকে একটা টেন্ট পারচেস করেছিল। সেটা হচ্ছে পলিথিনের একটা তাঁবু, ঠিক আছে? সে পুরো বাসায় তার বাথরুমে প্রথমে একটা টেন্ট, একটা তাঁবু সে সেট করে, সেটার উপরে সব কাটাকাটি করে। মানে বেসিক্যালি কুরবানি ঈদে আমরা বাসায় কাটাকাটি করার আগে যেরকম পলিথিন বিছায়া নেই বাসায়, যেন কোনো কাটাকাটি রক্ত কোনো কিছু আমাদের বাসায় না পড়ে, ও সেইভাবে করে লুসি ব্ল্যাকম্যানের সব কাটাকাটি, মাংস ভাগাভাগির কাজগুলো করেছিল। যে কারণে পুলিশ পুরো বাসা সার্চ করে কোনো ডিএনএর এভিডেন্স, মানে কি পরিমাণে ক্রিমিনাল মাইন্ডের ছেলে হলে সেই টাইপের কাজগুলো করতে পারে। অন্য দেশে যখন এই সব কিছু এভিডেন্স পাওয়া যাবে, লিটারেলি দেখা যাবে হয় তাকে ডেথ সেন্টেন্স দিয়ে দেওয়া হবে, না হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়ার কথা। বাট জাপানের আলাদা রুলস, সে দেশের একটা রুলস রয়েছে, যদি এমন হয় যে মানে যে অ্যাকচুয়ালি ভিকটিম অথবা ভিকটিমের পরিবার, তাকে যদি তুমি মানে কম্পেনসেশন দাও, মানে এতটুকু পরিমাণে, মানে তারা যদি নিতে রাজি থাকে, মানে তাদের সাথে তুমি যদি কোঅপারেট করো এবং তারাও যদি তোমার সাথে কোঅপারেট করতে রাজি থাকে, তাহলে সে অনুযায়ী তোমার যতটুকু শাস্তি হওয়ার কথা সেটা তুলনামূলক রিডিউস তুমি চাইলে জাজের থেকে করায় নিতে পারবা। যদিও বা জোজি ইবারা আগের মতো বড়লোক নাই, এরপরও লুসি ব্ল্যাকম্যানের ফ্যামিলি থেকে তো সে যথেষ্ট বড় লোক। তো জোজি ইবারা যেটা করে, $840,000 লুসি ব্ল্যাকম্যানের প্যারেন্টসকে অফার করে। এটা শুনে লুসি ব্ল্যাকম্যানের মা ইমিডিয়েটলি না করে দেয় যে না, আমি একটা টাকাও চাই না, এর বিনিময়ে আমি তোমার শাস্তি চাই। তুমি আমার মেয়েকে খুন করেছো, আমি তোমার শাস্তি চাই। অন্যদিকে টিম, লুসি ব্ল্যাকম্যানের বাবা, এই টাকা নিতে রাজি হয়ে যান। যদি তাকে এই টাকাটা দেন একটা স্টেটমেন্ট দেওয়ার বিনিময়ে, এই স্টেটমেন্টটা যেটা থাকে, টিম যেটা বলেন সোশ্যাল মিডিয়াকে যে পুলিশরা এমন কোনো স্ট্রং এভিডেন্স খুঁজে পায় নাই জোজি ইবারার বিপক্ষে, যেটা দিয়ে প্রমাণ করা সম্ভব যে লুসি ব্ল্যাকম্যানকে অ্যাকচুয়ালি জোজি ইবারা খুন করেছে। একবার চিন্তা করো, যেই বাবা এত কিছু করলো তার মেয়ের খুনিকে খুঁজে বের করার জন্য, শুধুমাত্র টাকা পেয়ে এই বাপ সব কিছু ভুলে গেল, তাহলে এই বাবার ভালোবাসাটা কোথায় রইল? জোজি ইবারার থেকে এই টাকাটা পাওয়ার পর টিম একটা ইয়ট পারচেস করে। মানে সিরিয়াসলি ইয়ট? যেই লোক তোমার মেয়েকে খুন করেছে তার থেকে তো তুমি টাকা নিছো। অবশ্য যখন টিম টাকা নিয়ে ফেলছে, এরপরে আর অবাক হওয়ার কিছু থাকেও না। এখনও টাকাটা নিয়েও যা ইচ্ছা তাই করুক, এখানে আর কারো কিছু বলারও থাকে না। লুসির বাবা এই টাকাটা অ্যাকসেপ্ট করার কারণে লুসির মায়ের সাথে অনেক বড় ঝগড়া হয়, এবং লুসির সিস্টার এবং অন্য সিবিলিংদের সাথেও টিমের অনেক বড় ঝগড়া হয়। অন্যদিকে ক্যারিটার প্যারেন্টসরাও জোজি ইবারার থেকে কম্পেনসেশন নিতে রাজি হয়ে যায়। ফাইনালি 2007 সালের এপ্রিল মাসের 24 তারিখে সবগুলো চার্জে জোজি ইবারাকে গিলটি হিসাবে ঘোষিত করা হয়। শুধুমাত্র যেটা প্রমাণ করা যায় না, সে লুসি ব্ল্যাকম্যানকে খুন করেছে।
যেহেতু লুসি ব্ল্যাকম্যানের বাবা জোজি ইবারার থেকে $8,40,000 অলরেডি নিয়ে নিয়েছে এবং তার বিনিময়ে একটা স্টেটমেন্টে সাইন আপ করেছিল, যেখানে লেখা ছিল যে আমার মেয়ের খুনের জন্য জোজি ইবারা দায়ী নয়, পুলিশ এটা প্রমাণিত করতে পারেনি। সো যেটা যারা লুসি ব্ল্যাকম্যানের কেস বাদে আর যতগুলো কেস ছিল সবগুলো কেসের কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড শোনানো হয়, কিন্তু 30 বছর পর সে প্যারোলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখো, লুসি ব্ল্যাকম্যানকে খুন করার জন্য যদিও বা জোজি ইবারাকে শাস্তি দেওয়া যায় নাই, এরপরও তাকে অন্যান্য মানুষকে খুন করার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এভাবে করে চিন্তা না করেও দিন শেষে সে যে শাস্তি পেয়েছে এটাই হচ্ছে আসল বড় বিষয়। এর রিজন, যদি শাস্তির কথা আমরা চিন্তা করতে চাই, ওই যে 400 মানুষের যে ভিডিওগুলো পাওয়া গেছে ওরা কারা, ওগুলোর কথা যদি চিন্তা করতে যাই আমরা, ওকে তো 2-3 হাজার কোটি টুকরা করে অ্যাসিডে ওকে চুবিয়ে গুলিয়ে ওকে পুড়িয়ে ফেললেও আমার মনে হয় না কোনো জাস্টিস কেউ পাবে। লুসি ব্ল্যাকম্যানকে নিয়ে নেটফ্লিক্সে একটি ডকুমেন্টারি আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। আর এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি কারণে জোজি ইবারা লুসি ব্ল্যাকম্যানকে খুন করেছে, সেটা অ্যাকচুয়ালি সে কারো কাছেই স্বীকার করেনি। এবং সেই ডকুমেন্টারিটা দেখলে তোমরা এটাও জানতে পারবে যে জোজি ইবারার নাম আসলে জোজি ইবারা না, তার নাম হচ্ছে জোজি ওবারা। আমি এডিটিং করার সময় আমি টের পেয়েছি যে আমি পুরোটা ক্ষণ জোজি ওবারাকে জোজি ইবারা বলে ডেকেছি, জোজি আবারা বলে ডেকেছি। এক্সট্রিমলি সরি এটার জন্য। তোমরা জানো আমি আনপ্রফেশনাল একজন মানুষ, এটা আমার ক্যারিয়ারই না, শুধু তোমাদেরকে ভালোবেসে আমি গল্প বলি, 12 প্যাচাল বলি। সো তোমরা এটা ক্ষমা দৃষ্টিতে দেখলে আমি খুশি হব। লাভ ইউ। জোজি ইবারা স্টিল বেঁচে আছে, এখন ওর 72 বছর বয়স। মানুষ বলে ও 400 থেকে 500 মানুষ করেছে, বাট স্টিল অগণিত ও কত মেয়েকে করেছে। জাপানের প্রসিকিউটররা জোজি ইবারার একটা নাম দেয়, সেটা হচ্ছে বেসড উইথ এ হিউম্যান ফেস। সো ইয়া, এই ছিল হচ্ছে আজকের 12 প্যাচাল। আজকের 12 প্যাচালটার ভালো লাগার কিচ্ছু নাই, বাট এখান থেকে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে সহজে কাউকে বিশ্বাস করতে হয় না। সো আজকে আমি বিদায় নিচ্ছি, আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ট্রাস্ট মি, জোজি ইবারার এই কেসটা বলার সময় আমার অনেক কষ্ট হচ্ছিল, কারণ জোজি ইবারার নাম আমি যতবার মুখ দিয়ে উচ্চারণ করতেছিলাম আমার ADHD মাইন্ড সারাক্ষণ একটাই ওয়ার্ড উচ্চারণ করতেছিল, কাপিবারা 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 কাপিবারা।